এই ভিডিওতে আমরা ইউনিভার্সিটির বিগত বছরে আসা ফিজিক্স কোশ্চেন সমূহ সমাধান করব। ওকে, তো যেহেতু সময় কম, আমরা একটু দ্রুত আগানোর ট্রাই করব। ওকে, তো তাহলে দেখা যাক। ওকে, কি ধরনের প্রশ্ন ফিজিক্সে আসছে এবং আমরা কোন বিষয়গুলো শেষ সময়ে পড়ে যাওয়া উচিত সেগুলোও জানার ট্রাই করব। ওকে, তো দেখো ভাইয়া, সর্বপ্রথম ভাইয়া 26 নাম্বার, মানে এখান থেকে আমাদের প্রশ্নটা শুরু হয়েছে মূলত। অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু 3x i ক্যাপ প্লাস 2y j ক্যাপ প্লাস 4j k ক্যাপ এর ডাইভারজেন্স কত? সো ডাইভারজেন্স থেকে যেহেতু প্রশ্ন আসছে আমাদেরকে, তাহলে ফিজিক্সের ভেক্টরের ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্টের বিষয়গুলো পড়ে ফেলতে হবে। ওকে, বই থেকে আমরা একটু সুন্দরভাবে পড়ে নিব। সো ডাইভারজেন্স যেহেতু ডি দিয়ে শুরু, মনে রাখবো ডি তে ডাইভারজেন্স, ডি তে ডট গুণ। তার মানে ডাইভারজেন্স করার জন্য আমরা নেবলা অপারেটরের সাথে আমরা ডট গুণ করি। একই সাথে আমরা মনে রাখবো কার্ল, তো তোমরা নাম শুনছো না? সো কার্লকে আমরা কি করি? ক্রস গুণ করি। সেটা দিয়ে মনে রাখতে পারি যে সিতে কার্ল, সিতে ক্রস গুণফল। ওকে, এইভাবে। একই সাথে আমাদের কখন ডাইভারজেন্সের ক্ষেত্রে কখন সলিনয়েডাল হয়, ওকে, এরপর কখন আয়তন বৃদ্ধি পায়, প্লাস হলে কি হয় এবং মাইনাস হলে কি হয়। প্লাস হলে আয়তন বৃদ্ধি পায়, মাইনাস হলে আয়তন কমে। ওকে, মানে শ্রিঙ্কেন। ওকে, আচ্ছা। তারপর কার্লের ক্ষেত্রে কখন ঘূর্ণনশীল, অসংরক্ষণশীল, আবার কখন অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। কার্ল জিরো হলে কি হয়, কার্ল জিরো না হলে কি হয়, এগুলো একটু আমরা দেখে নিব। আচ্ছা, ডাইভারজেন্স আমরা এখানে বের করব তাহলে। সো কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স আমরা কিভাবে নির্ণয় করি ভাইয়া? আমরা নেবলা অপারেটরের সাথে কি গুণ করি? নেবলা অপারেটরের সাথে আমরা আর গুণ করি, তাই তো? মানে আর কি গুণ করি? ডট গুণ করি। আচ্ছা, যদি আমরা ডট গুণ করি, এই ডট গুণ মানে কি? আমরা কিন্তু নেবলা অপারেটর মানে কি, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি আর কে, তাই না? সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি আই কেপের সহগকে আমরা এক্স দ্বারা ডিফারেন্সিয়েশন করি, জে কেপের সহগকে আমরা ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েশন করি, কে কেপের সহগকে আমরা জেড দ্বারা ডিফারেন্সিয়েশন করি। ওকে, সো মানে যাই থাকুক, এখানে এক্স ওয়াই ইয়েও থাকতে পারতো, বাট আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? আই কেপের সহগকে এক্স দ্বারা, জে কেপের সহগকে ওয়াই দ্বারা এবং কে কেপের সহগকে জেড দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো আমরা যদি একেবারে শর্টকাটলি লিখি যে আই কেপের সহগকে যদি আমরা এক্স দ্বারা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 3, জে কেপের ডিফারেন্সিয়েশনকে যদি ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে 2, 4z কে যদি আমরা জেড দ্বারা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 4, যদি আমরা তিনটা যোগ করি তাহলে হয় 9। ওকে, সো তাহলে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে কি? এ নাম্বার। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পারছি। তারপর দেখো ভাইয়া 27 নাম্বার, নিচের কোনটি লব্ধ রাশি? সো আমাদের বইয়ে লব্ধ রাশি কোনটা আর মৌলিক রাশি কোনটা এই ব্যাপারে কথা বলা আছে। ওকে, এবং মৌলিক রাশি মানে আলাদাভাবে স্পেসিফিক ভাবে বলেই দেওয়া আছে যে এগুলো এগুলো মৌলিক রাশি। সো এগুলো একটু আমাদের বই থেকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, তো এখানে দেখলেই বোঝা যায় যে আমাদের কম্পাঙ্ক হচ্ছে কি আমাদের লব্ধ রাশি, বাকিগুলো কি আমাদের মৌলিক রাশি। সো মৌলিক রাশি আমরা কাদেরকে বলি? যাদেরকে কিনা আমরা আলাদা কোনো একক দ্বারা প্রকাশ করি না, মানে এগুলাকে ভেঙে আবার অন্য কোনো এককে প্রকাশ করি না। এগুলা দ্বারা এগুলার এককই হয়। যেমন ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরকে আমরা মাস বা মানে কেজি, ভরের ইয়া কি কেজি। অনেকের মানে সিজিএস এস আই, এটাতে একটু আবার ইয়ে আছে, ডিফারেন্স আছে। ওইটা না, মানে জাস্ট এটার একটাই একক হবে, যে এককে বলি একটা একক হয়। এবং একইভাবে তাপমাত্রার ইয়া কি? কেলভিন। সময়ের একক কি? টি। ওকে, মানে সময়কে আমরা কি ধরে টাইম দ্বারা ইয়ে প্রিডিক্ট করি। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাইতেছি যে আমাদের বইয়ে কিন্তু আরো কিছু একক আছে, যেমন ধরো দীপন তীব্রতা, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ। বলতো ভাইয়া দীপন তীব্রতার মানে একক কি? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। পদার্থের পরিমাণের একক কি? পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, কেজি না কিন্তু। ওকে, সো অনেকে এটা ভুল করে, অনেকে কেজি বলে। ওকে, সো এছাড়া আমাদের মৌলিক রাশি আছে, মানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আমাদের কি মৌলিক রাশি, বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, তারপর আসো 28 নাম্বার, একটি ট্রেনে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে 5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে। ট্রেনটি 50 মিটার পথ অতিক্রম করবে, এর বেগ কত হবে? আচ্ছা, বেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি না ভাইয়া? কি সূত্র জানি? আমরা যদি একটু বলি যে বেগ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as। এই সূত্রটা কিন্তু আমরা জানি। আচ্ছা, সো ইউ মানে কি? ইউ মানে আদি বেগ, তার মানে 5 স্কোয়ার প্লাস 2। এ মানে কত? এ হচ্ছে 5, মানে 5 মিটার পার সেকেন্ড। এস মানে হচ্ছে কত? 50 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, 5 স্কোয়ার মানে কি? 25, মানে 25। তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে কত? 500। ওকে, সো 5 5 25, 5 দুগুণে 10, 500। ওকে, সো দেন কি হবে? আমরা রুট করব। তো সো আমরা যদি এখানে রুট করি, হয়তো বা একটু ভুল করতেছি আমরা। সরি, এখানে আদিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো আদিবেগটা একটু বসানো ভুল হয়েছে। আদিবেগ কত হবে আমাদের? 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে কত? তাহলে 20 হলে 20 স্কোয়ার, সো 20 স্কোয়ার হলে 400, ইজগুলো কত আমাদের হবে? 900।
ওকে, সো 900 হচ্ছে কি আমাদের ভি স্কোয়ারের মান। ওকে, সো এখন আমাদের ভি স্কোয়ারের মান বসালে তো হবে না, আমাদের আনতে হবে কি আমাদের √ওভার 900 মানে ভি এর মান। ওকে, তার মানে অ্যান্সার আসবে কত, থার্ড। ওকে, সো তার মানে 30 মিটার পার সেকেন্ড। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, দেন 29 নাম্বার, গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়? সো গতির কয়েকটা সমীকরণ আমরা তো মানে 9-10 থেকেই পড়ে আসতেছি। গতি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, একটা বলতে পারি আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর আরো সমীকরণ আছে, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপর আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। ওকে, সো আর যদি আমরা লিখি এস ইজ ইকুয়াল টু, যদি আমরা দূরত্বের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এই সূত্রগুলো আমরা জানি। তুমি যদি একটা খেয়াল লক্ষ্য করো ভাইয়া, তুমি দেখতে পাবো আমাদের যে বি নাম্বারটা একটু ভুল আছে। ভুল কিভাবে ভাইয়া, এখানে যদি আমাদের ইউ স্কোয়ার হওয়ার কথা ছিল, এখানে যদি ইউ স্কোয়ার হইতো বা ভি নট স্কোয়ার হইতো, মানে ইউ কে এখানে ভি নট দ্বারা প্রকাশ করছে মানে আদি বেগ। সো ভি নট ইউ একই কথা। সো যদি আমাদের ভি নট না হয়ে ভি নট স্কোয়ার হইতো তাহলে এটা ঠিক ছিল। ওকে, তার মানে সঠিক নয় কোনটা, বি নাম্বারটা, বাকিগুলা কিন্তু সঠিক ভাইয়া। ওকে, তারপর 30 নাম্বার, একটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কত? আচ্ছা, সো ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি বের করার আগে আমরা কিন্তু নর্মাল গতিশক্তির সাথে মিলিয়ে এটা পড়তে পারি। কিভাবে? নর্মাল ইয়ার ক্ষেত্রে আমরা কি জানি, ইকে গতিশক্তির ক্ষেত্রে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। আমরা যদি এটাকে কৌণিক গতিশক্তিতে প্রকাশ করি, অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে এম এর জায়গায় আমরা কি বসাই, আমরা জড়তার ভ্রামক আই বসাই, আর ভি এর জন্য আমরা ওমেগা বসাই। তাহলে হাফ আই ওমেগা স্কয়ার কোথায় আছে, বি নাম্বার ভাইয়া। তার মানে আমাদের ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। নেক্সট 31 নাম্বার, 80 নিউটন পার মিটার বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং কে টেনে 300 সেন্টিমিটার লম্বা করা হলো। স্প্রিং বলের বিপরীতে কৃত কাজের পরিমাণ কত? সো স্প্রিং থেকে কিন্তু ম্যাথ আসে ভাইয়া, তার মানে স্প্রিং এর ম্যাথ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো সো স্প্রিং সম্পর্কে যদি আমরা আরো একটু কিছু জেনে নিই। প্রথম কথা হচ্ছে আমরা স্প্রিং ধ্রুবক এটার সূত্র কি জানি, এফ ইজ ইকুয়াল টু কি, কে এক্স। ওকে, সো এফ ইজ ইকুয়াল যদি কে এক্স হয় তাহলে কে ইজ ইকুয়াল টু কি আমাদের এফ বাই এক্স। ওকে, সো এফ বাই এক্স, এফ এর ইয়ে কি আমাদের নিউটন, আর ইয়ার একক কি মিটার। তার মানে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, গেল একটা। আচ্ছা, সো তারপর আমরা যদি এখন ম্যাথে চলে আসি, এটা মানে কেন দেখালাম, কারণ এটা ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদেরকে জানতে চায় যে স্প্রিং ধ্রুবকের একক কি। ওকে, সো দেন আমাদেরকে স্প্রিং ধ্রুবকের যে কাজ, কৃত কাজের সূত্র কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে কিন্তু এই সূত্র মানে এই ম্যাথটা আসছে। আচ্ছা, সো আমরা যদি এখানে একটু আবার লিখি, যে আমরা কি জানি, কৃত কাজ ইজ ইকুয়াল টু ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে কি এক্স স্কোয়ার। এটা যদি আমরা হয় তাহলে হাফ ইন্টু কে, এখানে স্প্রিং দৈর্ঘ্যের মান কত, 80। আর মানে কতটুকু লম্বা করা হয়েছে, 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার যেই কথা, খেয়াল করো 3 ইন্টু, আমরা 300 দিয়েই লিখি সমস্যা নাই, 300 সেন্টিমিটার, তাহলে 10 ইনভার্স 2 এর স্কোয়ার। ওকে, এর স্কোয়ার যদি হয় তাহলে কি হবে আমাদের, ইজ ইকুয়াল টু কি হয়, হাফ ইন্টু 80 ইন্টু, দেখো ভাইয়া এই দুইটা শূন্য আর এই দুইটা ইনভার্স টু কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে 9, 3 স্কোয়ার 9। যদি আমরা এটা ম্যাথ করি, যে 80-কে ভাগ দিলে কত হয় 40, তার মানে 4 নং 36, তার মানে কত 360 জুল। যেহেতু কাজ জুল হবে তাহলে 360 জুল হবে আমাদের অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, তারপর গাছের একটি আপেল পৃথিবীকে F1 বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে F2 বলে আকর্ষণ করছে। সুতরাং মানে এটা কি হবে, এটা কি এফ বেশি বল হবে নাকি সমান হবে নাকি F1 বেশি হবে? সো আমরা তো এটা 19 থেকেই পড়ে আসতেছি যে আমাদের কোন একটা বস্তুকে আরেকটা বস্তু বা দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তা কিন্তু পরস্পর অলওয়েজ সমান হয়, আমরা জানি। 33 নাম্বার, সো এখানে একটা ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে। ওকে, এই সমীকরণটাকে আমরা মূলত ওই যে ডিএক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, ওকে, ইজ ইকুয়াল টু 0, এই সূত্রের সাথে কিন্তু আমরা তুলনা করি। এটা আমরা অনেক করে অভ্যস্ত। সো এই ম্যাথগুলো আমরা আসলে কিভাবে করি, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ওয়ান আনতে হয়, এখানে কোনো সংখ্যা থাকা যায় না। তো এখানে সংখ্যা মানে সূত্রে, মেইন সূত্রে আমাদের এখানে কোনো সংখ্যা নাই, তার মানে আমরা 3 দ্বারা আমরা এটাকে ভাগ দিই। সো 48-কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, 48-কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো কি জানো, এখানে মূলত 48-এর জায়গায় এই যে এই জায়গায় মূলত ওমেগা স্কয়ার থাকার কথা, তার মানে এই মানটা হবে আমাদের ওমেগা স্কয়ারের মান। যেহেতু তোমরা আমি জানো হোপফুলি, এই জন্য আমি আর দেখাচ্ছি না। সো 48-কে 3 দ্বারা ভাগ দিলে আমাদের ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 300 নং 48 ইজ ইকুয়াল টু 16। সুতরাং ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 4।
ওকে, সো তাহলে আমাদের অ্যান্সার হবে কি 4 রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক কম্পাঙ্ক ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, 34 নাম্বার, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত কত হলে মিলিত সুরকে ত্রয়ী বলে? এটা একটু আমরা মনে রাখবো, আমাদের এটা কিন্তু শর্ট সিলেবাসের বাহিরে। সো কাকে আমরা ত্রয়ী বলি? যখন 4 5 6 একসাথে থাকে তখন আমরা তাকে, সেই সুরটাকে ত্রয়ী বলি। ওকে, এটা মেডিকেলে আসে। 35 নাম্বার, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? তো আমরা মনে রাখবো তাপগতিবিদ্যার, এটা মনে রাখার কিছু না, এটা মানে অনেক ফেমাস প্রশ্নটা, যে শূন্যতম সূত্রকে আমরা ব্যবহার করে থার্মোমিটার তৈরি করি। ওকে, সো দেন 36 নাম্বার, চৌম্বক দিকের সাথে কত কোণে একটি চার্জিত কণা গতিশীল হলে সর্বোচ্চ বল অনুভব করবে? ওকে, সো কত কোণে গতিশীল হলে একটা কণা সর্বোচ্চ মানে গতিশীল অনুভব করবে? ওকে, সো এটা মূলত আমাদের এই যে সাইনের সাথে সম্পর্ক। ওকে, এটা যে সূত্রটা, ইয়া ইজ ইকুয়াল টু ভিবি সাইন থিটা। ওকে, সো এটা যদি শর্ট সিলেবাসের বাইরে, তাই আমি আর দেখাচ্ছি না। সো ভিবি সাইন থিটা যেহেতু সর্বোচ্চ বল, আমি যদি লিখেই দিই এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ভিবি ভিবি সাইন থিটা। সো সাইনের মান সর্বোচ্চ হবে কখন? যখন সাইন থিটার মান যখন 90 ডিগ্রি হয়, কারণ 1 হলে। সো তার মানে আমি বলতে চাইতেছি সাইনের মান সর্বোচ্চ হবে যখন 90 ডিগ্রি হলে, তার মানে এখানে সর্বোচ্চ বল অনুভব করবে 90 ডিগ্রি হলে। তারপর 37 নাম্বার, সান্দ্রতাঙ্কের মাত্রা সমীকরণ কোনটি? ওকে, সো সান্দ্রতাঙ্কের মাত্রা সমীকরণ হচ্ছে আমাদের, বলতে পারো আহ প্রথমত হচ্ছে সান্দ্রতা আমরা কি দ্বারা প্রকাশ করি? সান্দ্রতাকে, সান্দ্রতা হচ্ছে আমাদের প্যাসকেল সেকেন্ড। ওকে, সো এই অধ্যায় থেকে, অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায় থেকে আমাদের কিন্তু এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট। প্রথম কথা আমরা বলতেছি সান্দ্রতার ইয়াকি, এটার ইয়াকি আমরা বললাম যে প্যাসকেল সেকেন্ড। আচ্ছা, সো প্যাসকেল সেকেন্ড দ্বারা আমরা কি বুঝি? প্যাসকেল দ্বারা বুঝি আমরা নিউটন মিটার ইনভার্স টু ইন্টু কি সেকেন্ড। আচ্ছা, নিউটনকে আমরা কি লিখতে পারি? ml টি ইনভার্স টু। মিটার ইনভার্স টু কে আমরা কি লিখতে পারি? আমরা এল ইনভার্স টু লিখতে পারি। এস, সো সেকেন্ড যেহেতু, এটাকে আমরা টি লিখতে পারি। এটাকে যদি আমরা ম্যাথ করি তাহলে আমাদের হয় কত? টি ইনভার্স ওয়ান, এম টি ইনভার্স ওয়ান, এল ইনভার্স ওয়ান। ওকে, সেটা কোথায় আছে ভাই? দেখো তুমি, বি নাম্বারের সাথে আমাদের কিন্তু মিলে। ওকে, সো এই অধ্যায় থেকে আমাদের আরো কিছু ইয়া মনে রাখা লাগে, যেমন আমরা পীড়নের যে এককটা, পীড়নের যে মাত্রা, এটা আমরা মনে রাখতে পারি, এটা আসে প্রায়। পীড়নের মাত্রা কত ভাইয়া? প্যাসকেল বলি আমরা, যাকে বলা হয় নিউটন মিটার ইনভার্স টু। তো এটা থেকে তোমরা ইজিলি এম এল টি ইনভার্স টু ইন্টু কি বলে এল ইনভার্স টু, এটা দিয়ে তোমরা সরাসরি বের করে ফেলতে পারো। তাহলে কি 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 আসলো আমাদের, কি দাঁড়ালো? এম ইনভার্স ওয়ান, সরি এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। ওকে, সে কিভাবে বিকৃতির কিন্তু কোনো মাত্রা নেই। কেন মাত্রা নেই? কারণ হচ্ছে বিকৃতি হচ্ছে দুইটা একই জাতীয় রাশির ভাগফল। ওকে, সো দেন যদি আমরা বলি পয়জনের যে অনুপাত, এটা একটু আমরা দেখবো। ওকে, পয়জনের অনুপাত কত থেকে কত, এটা একটু আমরা দেখে রাখবো। আচ্ছা, এখানে আসি। দেন 37 নাম্বার, সো আমরা বলছি সান্দ্রতাঙ্কের মাত্রা। 38 নাম্বার, নিচের কোন যন্ত্রটির মাধ্যমে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি পরিমাপ করা যায়? সো যে যন্ত্রের সাহায্যে তড়িৎচালক শক্তি পরিমাপ করি এবং এর সাথে বিভব পার্থক্য পরিমাপ করি, সেটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার। তড়িৎচালক শক্তি থাকলেই আমাদের পটেনশিওমিটার। ভোল্টমিটার দ্বারা আমরা কি কি বের করি? এটা দ্বারা বিভব মাপি। অ্যামিটার দ্বারা আমরা তড়িৎ প্রবাহ মাপি। বলতো ভাইয়া, মিটার ব্রিজ দ্বারা আমরা কি মাপি? মিটার ব্রিজ দ্বারা আমরা কি মাপি? মিটার ব্রিজ দ্বারা হচ্ছে আমরা, মিটার ব্রিজ দ্বারা আমরা আপেক্ষিক রোধ মাপি বা রোধ মাপি। মিটার ব্রিজ দ্বারা আমরা আপেক্ষিক রোধ, আচ্ছা তোমরা বুঝে নিও, মিটার ব্রিজ দ্বারা আমরা আপেক্ষিক রোধ বা রোধ মাপি। আচ্ছা, তারপর 39, কাঁচ নির্মিত অপটিক্যাল ফাইবারে আলোর বেগ কত? সো আলোর বেগ হচ্ছে আমাদের কত? আলোর বেগ হচ্ছে, মানে কাঁচ নির্মিত বলুক আর যাই বলুক, আলোর বেগের ক্ষেত্রে আমরা কি বলি? 3 × 10⁸ ওকে, আলো প্রায় সর্বদা সেম মানে গতি থাকে। ওকে, সো 40 নাম্বার, এককের সঠিক ক্রম কোনটি? আচ্ছা, এটা মূলত আমাদের অনুশীলনের প্রশ্ন। আমি তোমাদেরকে এই জন্যই বলছি অনুশীলনের প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, বিশেষ করে থিওরিমূলক প্রশ্নগুলো বলো আর যাই বলো, অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে। যাই হোক, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা একটা ধারণা নিব পারসেক আর অ্যাংস্ট্রম এগুলো সম্পর্কে। প্রথম কথা হচ্ছে আমরা লাইট ইয়ার ইজ ইকুয়াল টু জানি তো, যে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 × 10⁻12 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই, 9.46 × 10⁻15 মিটার। ওকে, সো মনে রাখবো পারসেক, 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.,
3.26 সম্ভবত, একটু দেখে নিও। 3.26 লাইট ইয়ার। ওকে, সো 3.26 লাইট ইয়ার। সো তার মানে পারসেক বড় নাকি লাইট ইয়ার বড়? অবশ্যই পারসেক বড়। ওকে, সো তার মানে সবার আগে থাকবে পারসেক, তারপর লাইট ইয়ার। সো দেখো ভাইয়া, বি নাম্বারটার দিকে যদি আমরা তাকাই, বি নাম্বারে পারসেক, তারপর আলোকবর্ষ, তারপর দেখো মেগামিটার, তারপর অ্যামস্ট্রং। আচ্ছা, অ্যামস্ট্রং বড় না মেগামিটার? অ্যামস্ট্রং মানে কি 10 ইনভার্স 10। সো 10 ইনভার্স 10 মিটার তো মেগামিটার না, এটা আরো অনেক কম। ওকে, সো তাহলে আমাদের বি নাম্বারটা তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, আমাদের বি নাম্বার। এটা মূলত অনুশীলনীতে আছে, এবং অনুশীলনীতে অ্যান্সারটা ভুল আছে খুব সম্ভবত। ওকে, 41 নাম্বার, এখন ঠিক করছে কিনা জানি না। 41 নাম্বার, ভেদনযোগ্যতার একক কোনটি? সো ভেদনযোগ্যতার এককের ক্ষেত্রে, so ভেদনযোগ্যতা বলতে আমরা কি বুঝি? ভেদনযোগ্যতা মানে হচ্ছে এপসাইলন নট ইজ ইকুয়াল টু 8.854 ইন্টু 10 ইনভার্স 12, এককটা ইম্পর্টেন্ট, সি স্কোয়ার পার নিউটন, পার নিউটন পার মিটার ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ভেদন যোগ্যতার একক। ওকে, পুরাটাই আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে ভেদন যোগ্যতার একক কি হবে? আমাদের ভেদন যোগ্যতার একক হবে সি স্কোয়ার পার নিউটন পার মিটার ইনভার্স 2। এখানে মূলত একটা আমি বেশি দিছি। ওকে, একই সাথে মাইনাস দিছি, আবার একই সাথে ইনভার্সও দিছি, মানে পার, মানে ভাগও করছি। ওকে, এরকম হবে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো যে সি স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ওকে, পার নিউটন পার মিটার ইনভার্স 2। আচ্ছা, যাই হোক, সো এটা আমি বলছি, এটা হচ্ছে কি এ নাম্বার। 42 নাম্বার, একটি দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ শীর্ষমানে পৌঁছানোর সময় কত? ওকে, সো এটা মূলত একইভাবে শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে। ওকে, সো প্রথম কথা হচ্ছে কম্পাঙ্ক, আমরা জানি কি টি ইজ ইকুয়াল টু 1/f। ওকে, সো তাহলে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/50। সো 1/5 হলে আমরা লিখতাম 0.2, আর 1/50 হবে 0.02। ওকে, সো 0.02 সেকেন্ড। ঠিক, এখন আমাদের শীর্ষমানে পৌঁছানোর সময়, শীর্ষমানে পৌঁছানোর সময় যদি আমরা টি, ছোট হাতের টি দ্বারা প্রকাশ করি, এটা হবে t/4। ওকে, সো এটা কি 0.02 ডিভাইডেড বাই 4। ওকে, সো এটা যদি তুমি করো, ম্যাথ করো, ম্যাথ কিভাবে করতে পারি আমরা, যেমন ধরো আমরা লিখতে পারি 2 × 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই কত, 4। সেটা যদি কাটি 2 দ্বারা, বা এটাকে এইভাবে লেখা যায়, আমরা জানি 1/200। ওকে, হোপফুলি বুঝতে পারছি। বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 43 নাম্বার, শিশিরাঙ্ক বলতে কি বুঝি? শিশিরাঙ্ক হচ্ছে আমরা একটা তাপমাত্রা, আমরা এই সেই এইচএসসি থেকে পড়ে আসতেছি। শিশিরাঙ্ক হচ্ছে কোন একটা স্থানের বায়ু যে তাপমাত্রায় সম্পৃক্ত হয়, যে তাপমাত্রায় সম্পৃক্ত হয় তাকে আমরা বলতেছি কি, শিশুরাঙ্ক। ওকে, এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি এই প্রশ্নটা আসে অনেক। ওকে, সো ও আমি কি বললাম, শিশুরাঙ্ক বলতে আমরা কি বুঝি? ওকে, তো এখানে ভুল আছে, বুঝছো? শিশুরাঙ্ক বলতে আমরা মূলত তাপমাত্রা বুঝি, যে তাপমাত্রায় কোন একটা স্থানের বায়ু সম্পৃক্ত হয়, আমরা তাকে বলতেছি শিশিরাঙ্ক। ওকে, আচ্ছা, 44 নাম্বার, ই নট এপসাইলন মানে মিউ নট এপসাইলন নটের একক কি? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটা কোথা থেকে আসছে আমরা জানি, সি ইজ ইকুয়াল টু 1/√, মিউ নট, সরি এপসাইলন নট মিউ নট, তাই তো? সো কেমন হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে। সো সি মানে কি আমরা জানি বেগ। সো আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি, উভয় পাশে স্কোয়ার করলে 1/মিউ নট, সরি কি বলতেছি, এপসাইলন নট মিউ নট। ওকে, সো দেন আমরা যদি এটাকে মানে উল্টাই, এভাবে লিখতে পারি কিনা দেখো তো ভাইয়া, 1/c²। আচ্ছা, সি স্কোয়ার মানে কি বেগ, তার মানে নিচে কি আমাদের বেগের স্কোয়ার। সো বেগের স্কোয়ার মানে কি LT−1, এল, সরি কি লিখলাম, ওয়েট, হ্যাঁ, LT−1। সো LT−1 এর স্কোয়ার ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের এল, আমরা যদি এটা উপরে নিয়ে যাই, তাহলে এটা কি লেখা যায়? L−2 T²। ওকে, সো আমাদের আসলে এত কিছু চায় নাই, আমাদের জাস্ট কি চাইছে, এটা যদি প্রশ্ন যদি দেখি, মানে ভেলোসিটি স্কোয়ার দিয়ে দিলেই হয়ে গেল। ওকে, বাকিগুলো কিন্তু চাই না, মানে সি স্কোয়ার মানে কি আমাদের বেগের উপর স্কোয়ার বা ভেলোসিটি স্কোয়ার। ওকে, সো 1 বাই বেগের উপর বা ভেলোসিটি স্কোয়ার। ওকে, সো অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। ওকে,
সো একটু তুমি বুঝতে পারলেই হলো, ভেলোসিটির জায়গায় তুমি এল টি ইনভার্স ওয়ান বসাবা, দেন স্কোয়ার করবে, তারপর যা হয় মানে তোমাকে প্রশ্নে যেটা চাইবে সেইভাবে তুমি অ্যান্সার বের করবে। আচ্ছা, সো আমাদের 45 পর্যন্ত হয়েছে। দেন নেক্সট 46। কোন স্থানে স্থানে ভূচম্ব ক্ষেত্রের মান 20 মানে মিউ টি, ওকে 20 মিউ টি, এবং বিনতি কোণ কত, 40 ডিগ্রি। এটা কিন্তু মূলত শর্ট সিলেবাসের বাহিরে। ওই স্থানে ভূচম্ব ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? আচ্ছা, সো আনুভূমিক উপাংশের মান যেহেতু বলছে, প্রথম কথা হচ্ছে তুমি এটা একটু ম্যাথ করে দেখবা। এটা হচ্ছে কি, আমাদের যেহেতু আনুভূমিক উপাংশের মান, ওকে, সো আনুভূমিকের উপাংশের মানের ক্ষেত্রে আমরা কি কস থিটা ইউজ করতে পারি। সো এখানে হবে কস থিটা ইউজ হবে, কস থিটা ইউজ হলে কি 45 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান কি হবে, 1/√2। আর এই 1/√2 সাথে আমাদের 20 গুণ হবে, ওকে। সো তখন আমরা আনুভূমিক উপাংশের মান পাবো, ওকে। সো এই যে মানে ভূচম্ব ক্ষেত্রের মান, সো বি বি কস থিটা আর কি যাকে বলে সূত্র। সো আমি আর লিখলাম না যেহেতু শর্ট সিলেবাসের বাইরে আছে। সো বি কস থিটা ইজ ইকুয়াল টু কি, মানে বি এর জায়গায় আমরা 20 বসাইছি এবং 1/√2 বসাইছি। আচ্ছা যাই হোক, এটাকে যদি তুমি মানে গুণ করো তাহলে 4 পয়েন্ট সামথিং হবে। তার মানে অ্যান্সার 14 এর কাছাকাছি হবে, ওকে। তাহলে অ্যান্সার হবে এ। 1/√2 কে যদি তোমরা 20 সাথে গুণ করো, গুণ করে দেখবা কি 14 এর কাছাকাছি হবে, ওকে। সো এটা আমরা জাস্ট দেখে রাখলাম আর কি। এটা শর্ট সিলেবাসের বাহিরে। তারপর 47 নম্বর, নিচের কোন দুটি রশ্মি একই ধর্ম প্রদর্শন করে? ওকে, সো আমরা জানি কি যে যাদের কোনো চার্জ নাই, কার কার, এক্স রশ্মির আর গামা রশ্মি, তার মানে এক্স রশ্মি ও গামা রশ্মি আমাদের একই ধর্ম আমাদের প্রদর্শন করবে। এখানে আহ এরা দুইজন একই রশ্মি মানে প্রদর্শন করার কিছু কারণ আছে। কারণ হচ্ছে তাদের প্রথম কথা হচ্ছে তাদের চার্জ নাই। সেকেন্ড কথা হচ্ছে এদের দুইজনেরই গতি অনেক বেশি তীব্র। এদের দুইজনেরই গতি অনেক বেশি তীব্র। আমরা যদি আলফা বাটা, সরি, আলফা বিটা গামার মধ্যে দেখি, তাহলে কিন্তু আলফা বিটা গামার মধ্যে বলতো কার গতি সবচেয়ে বেশি? আলফা বিটা গামার মধ্যে মনে রাখবো গামার গতি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। এটা কি আমরা মানে কিসেরিয়া, এটা আমরা গতি বুঝাইছি, ওকে, গতি, ওকে। আর ভরের ক্ষেত্রে আবার উল্টা, প্রথমে আলফা, তারপর বিটা, তারপরে গামা, ওকে। সে গামাকে তো মানে ভর আছে ধরাই হয় না, এটাকে একটা রশ্মি হিসাবে কল্পনা করা। আচ্ছা যাই হোক, 48 নম্বর, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরগুলো দূরত্ব অর্ধেক এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরা প্রস্থ কি হবে? আচ্ছা, ডোরা প্রস্থ ইয়ং এর মানে এই অধ্যায় থেকে আমাদের ইয়ং এর দিচের পরীক্ষা, অপবর্তন গ্রেটিংস, তারপর হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে কখন উজ্জ্বল হবে, কখন অবম হবে, তারপর ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, এই সূত্রগুলো একটু আমরা ভালোভাবে বই থেকে পড়ে ফেলবো। এখানে আমাদের ডোরা প্রস্থ চাইছে, ওকে। সো ডোরা প্রস্থের সূত্র কি, ডোরা প্রস্থ এক্স এন ইজ ইকুয়াল টু, ডোরা প্রস্থের ক্ষেত্রে আমরা কি করি, ল্যামডা ডি ডিভাইডেড বাই কি, এ। আর ল্যামডা ডি ডোরা প্রস্থ চাইছে, সো ল্যামডা ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 এ। আর ডোরা ব্যবধান বললে এ বসাইতাম। আচ্ছা যাই হোক, সো এখানে কি করছি আমরা, জাস্ট যেগুলা পরিবর্তন করছি সেগুলা নিব। তাহলে চিরগুলোর দূরত্ব আমরা কি করছি, অর্ধেক করছি। তো চিরগুলোর মধ্যবর্তী দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই আমরা নিচে হাফ বসাবো যেহেতু অর্ধেক। পর্দার দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করছি, আর পর্দার দূরত্বকে যেহেতু দ্বিগুণ করা হয়েছে উপরে 2 বসাবো। এটা যদি আমরা উপরে নিয়ে যাই হাফকে, তাহলে হবে কত আমাদের 4। অর্থাৎ এখানে আমাদের যে ডোরা প্রস্থ, যদি আমরা চিরগুলোর দূরত্ব অর্ধেক পর্দার দূরত্ব দ্বিগুণ করি, এটা হবে কত, 4 গুণ। কিভাবে করছি বুঝতেছো তো? সূত্রে জাস্ট আমরা যে যেটা যেটা পরিবর্তন জাস্ট সেটা বসাইছি, তারপর মান বেরিয়ে আসছে যে কত গুণ হবে। তার মানে এটা 4xn হবে, ওকে, অর্থাৎ 4 গুণ হবে। 39 নম্বর, বিকিরণের কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়? ওকে, সো কি করলে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়, এটা জাস্ট একটু মনে রাখবো। আমাদের কম্পাঙ্ক যদি আমরা বৃদ্ধি করি, তাহলে ইলেকট্রনের যে আমাদের গতিশক্তি আছে, বিকিরণের কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়? সো গতিশক্তি বৃদ্ধি পাবে আমরা যখন কম্পাঙ্ক বৃদ্ধি করব। তারপর 50 নম্বর, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, লেন্স হতে 25 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলো, বিম্বের দূরত্ব কত? ওকে, সো এটাও শর্ট সিলেবাসের বাহিরে, ওকে, তবুও এখান থেকে অনেক প্রশ্ন আসে আমরা জানি। ওকে, সো আমরা সূত্রটা কি জানি, 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এটা 9-10 এর সূত্র, আলাদাভাবে বলার কিছু নাই। ওকে, সো ফোকাস দূরত্ব কত, 25 ইজ ইকুয়াল টু 1/v, 1/v হচ্ছে আমাদের 25, ওকে, প্লাস ইউ মানে কি 1/u, আমরা বিম্বের দূরত্ব দেখতেছি। সো কমন সেন্স কি বলে, এইটার এটা আমরা কাটতে পারি। সো এইটার এটা যদি আমরা কাটি, তাহলে 1/u ইজ ইকুয়াল টু 0। বা আমরা এভাবে দেখো তো লিখতে পারি কিনা, যে ইউ ইজ ইকুয়াল টু 1/0, ওকে। সো 1/0 যেই কথা, তার মানে ইউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা ইনফিনিটি লিখতে পারি, ওকে। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের অসীম, ওকে, অসীম। দেন যদি আমরা নেক্সট প্রশ্নের দিকে তাকাই, আচ্ছা নেক্সট আমাদের 18-19-এর প্রশ্ন সমূহ, ওকে। সো আমরা দেখি। সো 26 নম্বর, কোনো পরিবর্তী প্রবাহের শীর্ষমান 10v হলে প্রবাহের গড় মান কত?
আচ্ছা, এটা মূলত শর্ট সিলেবাসের বাহিরের প্রশ্ন এবং এটা একটা সূত্র যে প্রবাহের গড় মান ইজ ইকুয়াল টু 0.637 ইন্টু পরবর্তী পরিবর্তী প্রবাহের শীর্ষমান। ওকে, সো এখানে পরিবর্তী প্রবাহের শীর্ষমান দেয়া আছে, তুমি জাস্ট গুণ করবা, জাস্ট গুণ করলে কি হবে, দশমিকটা জাস্ট এক ঘর চেঞ্জ হবে। সো এক ঘর চেঞ্জ হয়ে কি হবে, মানে পিছন থেকে এক ঘর আগে আসবে যেহেতু তুমি গুণ করবা, তাহলে অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বার। ওকে, সো একই সাথে তুমি মনে রাখতে পারো যে আরো কিছু মানে ধরো মানে এই সূত্রটা থেকে এটা মূলত আসছে যে গড় মানের নিচে যদি তুমি এই পুরাটাকে নিয়ে আসো, মানে সবটাকে নিয়ে আসো, তাহলে কি হবে, গড় মান ডিভাইডেড বাই 0.637। ওকে, অনেক সময় তোমাকে মানে এরকম ভাবে দিতে পারে। ওকে, সো শীর্ষ মান যেগুলো গড় মান ডিভাইডেড বাই 0.637, বা শীর্ষ মান আর গড় মানের অনুপাত কত, কি বললাম, শীর্ষ মান আর গড় মানের অনুপাত কত, অ্যান্সার হবে কত, 0.637। এখন তোমাদের মনে হতে পারে ভাই এটা তো শর্ট সিলেবাসের বাইরে, এগুলো তো কিচ্ছু পারি না। ভাইয়া, শেষ সময় যেহেতু তুমি যদি না পেরে থাকো, তোমার কাজ হবে কি, যেগুলো আগে পরীক্ষায় আসছে এগুলো একটু জাস্ট দেখে দেখে যাওয়া, যদি এগুলা কোনো রকমে চলে আসে আমরা যেন মিস না করি। ওকে, সো মানে আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটাই করব। দেওয়ার খুব একটা চান্স নাই, বাট দিলে তো কিছু করতে পারবো না। আর যদি এগুলা থেকে দেয় তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, এই জন্য একটু দেখে যাওয়া। তারপর বর্গমূলীয় গড়মান কি, 0.707 ইন্টু শীর্ষমান। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে যেহেতু এখান থেকে প্রশ্ন আসছে, তবুও তুমি দেখতে পারো 0.707 ইন্টু শীর্ষমান মানে কি, গড়মান। ওকে, সো তারপর 27 নম্বর, নিচের কোনটি ফোটনের আহ, ধর্ম নয়। সো ফোটনের ধর্মগুলো তাহলে আমাদের একটু জেনে নিতে হবে। So, আমরা যদি এখান থেকে একটু দেখে নিই ফোটনের ধর্মগুলো কি কি। প্রথম কথা হচ্ছে ফোটনের কোনো চার্জ থাকবে না। ফোটন ফোটনের কোনো চার্জ থাকবে না। আর ফোটন সর্বদা আলোর যে নিজস্ব বেগ সেই বেগে চলে, কারণ আলো বলতেই তো আমরা ফোটন বুঝাই। আর ফোটন কণার শক্তি কি, ই ইজ ইকুয়াল টু এইচ এফ অথবা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ দ্বারা আমরা প্রকাশ করি। তারপর ফোটন যখন স্থির থাকে তখন আমরা তার স্থির ভর শূন্য ধরি, এবং যখন সে গতিশীল হয় তখন আমরা বলি কি, তার ভরবেগ আছে। ওকে, সো তার স্থির ভর শূন্য এবং তার ভরবেগ আছে। আচ্ছা, তাহলে আমাদের ইয়াগুলো কি বলছে, প্রোটন চার্জহীন, হ্যাঁ অবশ্যই চার্জহীন। তারপর স্থির ভর শূন্য, হ্যাঁ অবশ্যই স্থির ভর শূন্য। আহ আলোর বেগে চলে, হ্যাঁ আলোর বেগে চলে। আর এখানে বলছে কি, ফোটনের ভরবেগ নেই, না ভাইয়া ফোটনের তো ভরবেগ আছে। স্থির ভর শূন্য হতে পারে, বাট ফোটনের তো কি আছে, আমাদের ভরবেগ আছে। তাহলে অ্যান্সার হবে কি আমাদের ডি নাম্বার। হোপফুলি বুঝতে পারছি। তারপর 28 নম্বর, ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা এবং গামা রশ্মির বিকিরণগুলোকে কিভাবে সাজানো যায়। ওকে, আমরা কিন্তু একটু আগেই দেখে আসছি যে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার, গামার, কারণ গামার কি সবচেয়ে বেশি শক্তি বেশি, মানে শক্তি বলতে আমি বুঝে দিচ্ছি কি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। ওকে, সবচেয়ে বেশি দ্রুত চলতে পারে। তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে কি আমাদের আলফা। সো তাহলে তার আলফা বিটা গামা আমরা ভাবে সাজাতে পারি। ওকে, সো মানে আলফা বিটা গামা হিসেবে সাজাতে তো হবে না এখানে, সবার আগে হচ্ছে গামা, তারপর বিটা, তারপর আলফা, এইভাবে সাজাইছি আর কি। মূলত মানে এটাই বোঝা, যেহেতু আমাদের চিহ্ন দেওয়া নেই, আমরা প্রথমে গামা, তারপর বিটা, তারপর আলফা সাজাবো। আচ্ছা, নিচে যেখানে মানগুলা দেওয়া আছে, মানগুলা খুব একটা আমাদের ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা যে ইয়াটা বললাম এটা আমি লিখে দিছি এখানে, এটাই ইম্পর্টেন্ট। ওকে, সো দেন 30 নম্বর, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কত। আমরা মনে রাখবো অলওয়েজ, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য। এটা মূলত আমরা ইয়াভাবে করতে পারি যে কেন্দ্রমুখী বল মানে কি, থিটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এফ cos θ। এত কিছুর দরকার নাই ভাই, যখন কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ বলবে তখন শূন্য। এখন আমরা অন্যান্য গুলো মনে রাখতে পারি যে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজ হয় সর্বোচ্চ। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কি হয়, কাজ হয় সর্বনিম্ন। এগুলো একটু মনে রাখতে পারি আমরা। ওকে, সো তারপর দেখো এখানে একটু ব্যাখ্যাটা যদি দেখি, কেন্দ্রমুখী বল সবসময় গতিপথের লম্ব দিকে ক্রিয়া করে। হ্যাঁ অবশ্যই কেন্দ্রমুখী বল লম্ব দিকেই ক্রিয়া করবে। ক্রিয়া করায় এই বলের অভিমুখে বস্তুর কোনো সরণ হয় না। হ্যাঁ, মানে যেহেতু লম্ব ভাবে ক্রিয়া করে, বস্তুর অভিমুখে কি হয় না, মানে মানে সরণ তো তুমি পাইতেছো না, মানে আশেপাশে কি তুমি সরণ পাচ্ছ, সরণ পাইতেছো না, পাইতেছি না ভাইয়া। সো সরণ যেহেতু পাইতেছি না, তার মানে কি তাদের যে সরণটা কি হয়, মানে হয় না বলতে গেলে। ওকে, সো আচ্ছা, 31। ওকে, সো বস্তুর অভিমুখে কোনো সরণ হয় না আর কি মূলত। 31 নম্বর, যেসব তরল কাজকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত। স্পর্শকোণের এই টপিকটা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তাই আমরা যদি বেশি কিছু নাও পড়ি, স্পর্শকোণ কোন সময় কি হয় এগুলো একটু আমরা জেনে নেবো। আচ্ছা, সো স্পর্শকোণ কখন কি হয় মনে রাখবা, যখন কাজকে ভেজায় না তখন আমাদের হবে 90 ডিগ্রি এর চেয়ে বড়। এটা কিন্তু মেডিকেলেও আসছিল সম্ভবত এইবার। ওকে, সো 90 ডিগ্রি এর বড় হলে কি আমাদের কাজকে ভেজাবে না। আর যদি 90 ডিগ্রি এর ছোট হয় অর্থাৎ স্থূল মানে সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ হলে কাজকে ভেজাবে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। এই যে দেখো এখানে বলা আছে যে স্থূল স্পর্শকোণ হলে অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হলে কাজকে ভেজাবে না, যদি সূক্ষ্ম স্পর্শকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কাজকে ভেজায়। একইভাবে আমরা একটু আরো কিছু মনে রাখতে পারি, পানি ও কাচের মধ্যকার স্পর্শকোণ কত।
8 ডিগ্রি, এবং পারদ ও কাচের ভেতরকার স্পর্শকোণ কত? 140 ডিগ্রি। ওকে। আর বিশুদ্ধ পানির ক্ষেত্রে সেটা কত হয়ে যাবে? 0 ডিগ্রি। ওকে। বিশুদ্ধ পানির ক্ষেত্রে কত? 0 ডিগ্রি। আর রূপা আর পানির একটু আলাদা হয়ে খেয়াল রাখতে পারি, রূপা আর পানির ক্ষেত্রে যেহেতু রূপা দামি জিনিস, সেটা কি 90 ডিগ্রি, একটু মনে রাখতে পারি। রূপা আর পানির ক্ষেত্রে কি 90 ডিগ্রি। আর পারদ হাইড্রাজেরাম, ওকে। সো পারদ আর কাচের মধ্যকারিয়া কত? 140 ডিগ্রি। এগুলো থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে। ওকে। সো স্পর্শকোণ দুই প্রকার, এটা তো মানে জানোই, যে একটা হচ্ছে সূক্ষ্ম স্পর্শকোণ, একটা স্থূল স্পর্শকোণ। যাই হোক, যেসব তরল কাজকে ভেজায় না তাদের স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে। আচ্ছা, তারপর যদি আমরা নেক্সট দেখি 32 নাম্বার। একটি লন রোলার টানা ও ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? ওকে। সো এখন আসলে ভাই আমি চাইলে এটার মানে চিত্র এঁকে দেখাতে পারি, আসলে সময় কম, আমরা ওইভাবে যাব না। তোমরা জাস্ট মনে রাখবা, যখন এটা তোমরা এইচএসসি থেকেই পড়ে আসতেছো, যে লন রোলার যখন টানি আমরা, টানা সহজ। সো টানা যদি সহজ হয় তার মানে ডব্লিউ থেকে বিয়োগ হবে সাইন থিটা। আর ঠেলা কঠিন, ঠেলা যদি কঠিন হয় তাহলে আহ ডাব্লিউ থেকে যোগ হবে। কি বললাম? ঠেলা কঠিন তার মানে ওজনের সাথে যোগ হবে এফ সাইন থিটা। টানা সহজ তার মানে এফ এর সাথে বিয়োগ হবে। আচ্ছা, তো এখন যদি আমরা দুইটা কি বলছে, টানা অপেক্ষা ঠেলা মানে সরি, টানার সময় ঠেলা অপেক্ষা কত কম হবে। ওকে। সো তার মানে আমরা দুইটার ওজনের পার্থক্য বের করবো। ওকে। সো তার মানে মানে লনরা যে ঠেলতেছে, তো বেশিটা থেকে আমরা কমটা বিয়োগ দিব। ওকে। সো এই বেশিটা থেকে আমরা এই কমটা বিয়োগ দিছি। তো কমটা বিয়োগ দেওয়ার কারণে মানে ব্রেকেটের ভিতরে মাইনাসটা আমাদের এখানে প্লাস হয়ে গেছে। হোপফুলি তোমরা এগুলো বুঝো। আচ্ছা, তো এখন এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2f সাইন থিটা, তাই না? 2f, কারণ ডাব্লিউ ডাব্লিউ যদি আমরা কাটা দাও তাহলে 2f সাইন থিটা। তো এখানে জাস্ট এফ এর মানটা বসাবো। এফ এর মানটা বসালে কত হয়? এফ এর মান কত দেওয়া আছে আমাদের এখানে? 19.6। ওকে। সো 2 into 19.6। ওকে। সো কি লিখতেছি? 19.6, এরপর কি মানে মধ্যবর্তী কোণ দেওয়া আছে কি? 30 ডিগ্রি। সো মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে কি হয়? মধ্যবর্তী কোণ কস 60-র ক্ষেত্রে হাফ, আর সাইন 30-র ক্ষেত্রে কি হয় আমাদের? 19.6 আমাদের হাফ। ওকে। সো টু টু কাটা, অ্যান্সার থাকে কত আমাদের? 19.6। ওকে। সো এখানেও করে দেওয়া আছে, দেখতে পারেন। আচ্ছা, তারপর 33 নাম্বার। ধারকের ম্যাথগুলো আমাদের এই অধ্যায় থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে। তো ধারকের সূত্রগুলো আমরা একটু মনে রাখবো। ধারকের মনে রাখবা যে সমান্তরাল যখন ধারক হবে, যখন ধারকটা সমান্তরাল হবে, সমান্তরাল ধারকের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, ধারকের টপিকটা মিস করা যাবে না। তারপর যে বিভব, ওকে। সো বিভব, তারপর প্রাবল্য, বিভব কোথায় মানে যেহেতু থিওরি থেকে প্রশ্ন আছে বিভব কোথায় বেশি, সরি মানে কোন একটা বস্তুর কেন্দ্রের বিভব কত, পৃষ্ঠের সমান। কোন একটা বস্তুর প্রাবল্য কেন্দ্র কত, প্রাবল্য কেন্দ্রের শূন্য, এই জিনিসগুলো একটু দেখে যাবো। আচ্ছা, সমান্তরাল ধারকের ক্ষেত্রে ধারকত্ব, ধারকত্ব সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে ডিভাইডেড বাই এ, সম্ভবত। ওকে। সো এটা একটু দেখে নেবা। তারপর হচ্ছে আমাদের গোলাকার ধারকের ক্ষেত্রে, গোলাকার, ওয়েট 4 পাই ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে আর। এটা একটু মনে রাখবার, এখানে এটা কি হবে? এখানে একটু ভুল হয়েছে, যে এটা উপরে হবে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, এরকম হবে। অর্থাৎ এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা একটু মনে রাখবা। ওকে। সো এটা হচ্ছে ধারকত্ব। সো আমাদের প্রশ্ন তো এটা চায় না, আমাদের চাইছে কি মানে তিনটা ধারক দেওয়া আছে, ধারকত্বের মধ্যে আমাদের যে এখানে তুল্য ধারকত্বের মান বের করতে বলছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা একটা শর্টকাট আছে ভাইয়া, শর্টকাটটা দেখাবো আমি, তাও আগে আমি এখানে যে প্রসেস করছি সেটা একটু আমরা just বলতেছি। সো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের ধারকত্বটা কি হবে আমাদের? আমরা জানি যে 1/CS, বা আমরা এভাবে লিখতে পারি যে CS ইজ ইকুয়াল টু, আমরা কিভাবে লিখি, যে 1/C1 প্লাস 1/C2 ইনভার্সন, এভাবেও লিখতে পারি। সো এটা দেখো ভাই, এখানে যে ম্যাথ করা আছে, এটা যদি আমরা এখান থেকেই করি, তাহলে এখানে একক যদি হয় আমাদের কি হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, উপরে কত হবে আমাদের? 6 প্লাস 3 প্লাস 2। ওকে। সো তারপর 11/6। সো এটা তো আমাদের উল্টানো লাগবে, তাই না? যে 1/CS দেওয়া আছে, সো 1/CS যেহেতু আমরা উল্টাবো, সো সুতরাং CS ইজ ইকুয়াল টু 6/11। আচ্ছা, গেল। সো আমাদের বলছে CS/CP, কেন দেখো ভাইয়া,
সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে কাকে, মানে সরি, মানে শ্রেণীতেও সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে দুইটার ক্ষেত্রে তুলক, তাহলে দুইটার ক্ষেত্রে যে অনুপাত। ওকে, সো সিএস আমরা সিপি বের করব। সো সিপি আমরা কি করতে পারি, সবগুলোকে যোগ যোগ করে দিতে পারি। সবগুলোকে যদি আমরা যোগ করি, সিপির ক্ষেত্রে সবগুলো যদি আমরা জাস্ট যোগ করবো, 1 2 3, 1 + 2 + 3 ইজিগুলো কি হবে আমাদের 6 মাইক্রোফ্যারাড। ওকে, মাইক্রোফ্যারাড। আচ্ছা, সো এখন কথা হইতেছে আমরা সিএস বাই সিপি করবো। সো সিএস বাই সিপি করব, একটা মান অবশ্যই বের হবে। সিএস বাই সিপি যদি আমরা CS 6/11 ডিভাইডেড বাই 6 = 6/11 ইন্টু 1/6, তার মানে কত, = 1/11। ওকে, সো সিএস বাই সিপি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1/11। এখন আমি যেটা বলতেছিলাম শর্টকাট, যদি এখানে যেহেতু আমাদের মানগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে না, যদি আলাদা আলাদা যেহেতু দেওয়া আছে, মানে এই ক্ষেত্রে শর্টকাটটা খুব একটা কাটে না। যদি সেম দেয়া থাকতো, ওকে, যদি আমাদের সেম দেয়া থাকতো, ধরো সাপোজ ধরো তিনটাই থ্রি দেওয়া আছে, যে তিনটা ইয়া হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে করে। ওকে, সো তখন আমাদের সিএস এর মান কত হতো ভাইয়া, আমরা জানি 1/3, মানে সি, মানে তুলোধারকত্বের মান যদি দেওয়া থাকতো, মানে এটাকে আমরা C1 এর সাথে, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, একটু বুঝে নিও। সেটাকে আমরা বলি 1/3। অর্থাৎ আমি বলতে চাইতেছি তিনটাকে তার সংখ্যা দ্বারা ভাগ দিলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের এখানে যে তুল্য ধারকত্ব যেটা আমাদের বেরিয়ে বেরিয়ে যাবে, মানে সিএস এর ক্ষেত্রে। আর ইয়ার ক্ষেত্রে আমরা কি করতাম, যে সিপি এর ক্ষেত্রে, সিপি এর ক্ষেত্রে আমরা সবগুলা যোগ করে ফেলতাম। ওকে, যখন প্যারালাল করতাম তখন মানে জাস্ট উল্টা, ওই যে তড়িৎ প্রবাহের যে মানে চলতড়িতের উল্টা, তোমরা জানো যে রোধের উল্টা আর কি। সো কি হবে, যোগ করে ফেলতাম। সো তিনটাকে আমরা জাস্ট যোগ করে ফেলতাম আর কি। আচ্ছা, সো এগুলো তোমরা জানো, আমি যেটা দেখানোর জন্য বলতেছি, যে কথা হইতেছে যে সিএস বাই সিপি একটা আছে, একটা হচ্ছে সিএস বাই সিপি, এটা মাঝে মাঝে পরীক্ষা জানতে চায়, আর একটা হচ্ছে সিপি বাই সিএস, এটা পরীক্ষা মাঝে মাঝে জানতে চায়। শর্টকাটটা হচ্ছে ভাইয়া, এখানে সিএস বাই সিপি যদি তিনটা ইয়া সেম হয়, অর্থাৎ ধারক গুলা যদি সেম হয়, ধারক ধারক সেম হলে কি হবে, সিএস বাই সিপি হবে হচ্ছে কি জানো, এটা হবে 1/n², 1/n²। আর যদি সিপি বাই সিএস জানতে চাই, তাহলে সূত্র হবে n²। ওকে, তুমি ম্যাথ করে দেখবা, এই ম্যাথ মিলবে। ওকে, আর এই সিএস বাই সিপি এর সাথে রোধের একটা মিল আছে। রোধের ক্ষেত্রে তুমি মনে রাখবা RP/RS, এইটা হবে 1/n²। অর্থাৎ রোধের এন দ্বারা আমরা রোধের একটা যদি সেম রোধ হয়, ওকে, রেজিস্ট্যান্স যদি সেম হয়, আমরা সেম রোধের ক্ষেত্রে বলতেছি, কিন্তু আলাদা আলাদা না। সো তারপর হচ্ছে সিপি বাই সিএস, আর তাহলে এক্ষেত্রে আমাদের RS/RP, এটা একটু উল্টা। ওকে, তাহলে এবার কি n²। ওকে, সো এইভাবে একটু আমরা মনে রাখতে পারি। আচ্ছা, সো দেন দেখলাম। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি 34 নাম্বার। সো 34 নাম্বারটা মূলত শর্ট সিলেবাসের বাহিরে। ওকে, সো প্রথম কথা হচ্ছে আনুভূমিক অপাংশ H = B কজ, মানে মানে কোণের মান আর কি, এটা কি বলে এটাকে, একটা কোণ, কোণ ডেল্টা দ্বারা প্রকাশ করছে, হ্যাঁ। H = বিকজ ডেল্টা। সো উলম্ব উপাংশ বি সাইন ডেল্টা। সো উলম্বর ক্ষেত্রে সাইন। সো আমাদের এখানে চাইছে কি, আনুভূমিক এবং উলম্ব উপাংশ হয়, তাহলে বিনতি কোণ কত। ওকে, সো আমরা জানি দুইটাকে যদি আমরা ভাগ দিই তাহলে টেন ডেল্টা পাই। অর্থাৎ আমাদের যেহেতু এখানে বিনতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, বিনতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, আমাদের যে মেইন সূত্রের সাথে শুধু মিল রাখতে বলছে, B/H = 10 ডেল্টা। সো এই সূত্র আসা খুব একটা সম্ভাবনা নাই, বাট তাও যেহেতু আসছে একটু দেখে রাখ আর কি, জাস্ট। সো এটা দেখো ভাইয়া, করলে কি হয়, মানে ম্যাথ করলে 10 60 ডিগ্রি এর মান কত, √3। 10 60 ডিগ্রি এর মান যদি আমাদের √3 হয়, সো V = √3H। ওকে, তাহলে V = √3H, এটা জাস্ট দেখে রাখলাম, অত খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। ওকে, আর চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে B = √h² + V²। ওকে, তারপর 35 নাম্বার, তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে কি স্থানান্তরিত করে। আমরা জানি তরঙ্গ নিজে পরিবর্তিত হয় না, বাট এক স্থান হতে মানে নিজে স্থানান্তরিত হয় না, বাট শক্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করে থাকে। ওকে, 36 নাম্বার, নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি নয় কোনটি। ওকে, সো আমরা জানি যে স্থান কাল সময় এবং মানে স্থান কাল এবং ভর, এগুলা চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি ছিল। বাট বেগকে আমরা কখনোই চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি কল্পনা করতাম না। ওকে, সো 37 নাম্বার, একটি ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে নিচের কোনটি সত্য। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এটা পরীক্ষায় না আসার চান্স বেশি, যেহেতু শর্ট সিলেবাসের বাহিরে। তবুও দেখে রাখো যে ডায়াচুম্বক ইয়ার ক্ষেত্রে আমাদের যে মিউ এর মান বড়, মানে 0 থেকে বড় থাকবে, এবং
জিরো থেকে কে এর মান ছোট হবে, জিরো থেকে কে এর মান ছোট হবে, এবং মিউ এর মান জিরো থেকে বড় হবে। ওকে, তারপর নেক্সট। আচ্ছা, 38 নম্বর। একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাবে? ওকে, তো সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা জানি H = U² ডিভাইডেড বাই 2G। ওকে, সো যখন কোনো একটা মানে কোণ দেয়া থাকবে, তখন এটার সাথে আমরা V0/U যেভাবেই প্রকাশ করি না কেন, সো U sin θ এর হোল স্কোয়ার লিখতে পারি ডিভাইডেড বাই 2G। বাট আমাদের তো এখানে নিচের সূত্রটা চায় নাই, তাই না? মানে নিচের সূত্রটা লাগতেছে না, কারণ এখানে খাড়া উপরের দিকে sin 90 ডিগ্রি যে কথা, মানে sin 90 ডিগ্রির মান কত, 1। সো sin 90 ডিগ্রির মান 1 হলে আমাদের আসলে ওই সূত্রটা লাগতেছে না। ওকে, সো আমরা যদি দেখি যে U² ডিভাইডেড বাই 2G আমরা বলতেছি, তো আদি বেগ কত, 98 এর হোল স্কোয়ার। সো 2 × 9 পয়েন্ট কত, 8। ওকে, সো এটা যদি আমরা ভাগ করি, নিচে হবে 19 পয়েন্ট, নিচে হবে 19.6, উপরে আমরা 98 এর স্কোয়ার। ওকে, সো এটা যদি তুমি জাস্ট ম্যাথ করো, দেন দেখবা 490 মিটার আসবে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। দেন 39 নাম্বার, এ এর মান কত হলে A = 2i ক্যাপ মাইনাস A j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং বি এর একটা মান দেওয়া আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সো তার মানে ভেক্টর দ্বয় কখন লম্ব হবে, কখন সমান্তরাল হবে, এই জিনিসগুলো একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভেক্টর দ্বয়ের ডট গুণফল যদি 0 হয়, ভেক্টর দ্বয়ের ডট গুণফল 0 হলে এরা পরস্পর লম্ব। যদি ক্রস গুণফল 0 হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল হলে ওই যে A ক্যাপের সহগ ডিভাইডেড বাই বি ক্যাপ, মানে কি বলি, এক্স এর সহগ x1 এর সহগ ডিভাইডেড x2 এর সহগ, যে এইভাবে আমরা যে লিখতাম যে সমান্তরাল হলে আমরা A1/A2, বা আমরা যদি বলি x1i ক্যাপ ডিভাইডেড বাই x2i ক্যাপ ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই y2 জে ক্যাপ ডিভাইডেড বাই জে ক্যাপ। একইভাবে জেড ক্যাপটাও আমরা লিখতে পারি। সো সমান্তরালের যে সূত্রটা, এটা তোমরা বই থেকে একটু দেখে নিবা। আচ্ছা, সো এখানে আমাদের লম্ব হলে চাইছে, সো লম্ব হওয়ার সূত্র কি, দুটি ভেক্টরের ডট গুণফল কি হবে আমাদের, শূন্য হবে। সো ডট গুণফল কি হবে, শূন্য হবে। সো ডট গুণফল করার নিয়ম কি, আমরা আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপ গুণ করবো। আমরা যদি 2 এর সাথে 3 গুণ করি, আমরা যদি A.B করি, তার মানে কি করবো, আমরা 2 এর সাথে 3 গুণ করবো, তাহলে 3 × 2 = কত, 6। মাঝখানে কি আছে, মাইনাস, মানে এ, এখানে -A আর জে, তো এখানে 1 1 যদি গুণ করি তাহলে হয় -A প্লাস 3k ক্যাপ প্লাস, তাহলে হয় কি প্লাস 3 × 3 = 9। ওকে, সো এটার মান কত হবে বলছিলাম আমরা, শূন্য। তাহলে কি হবে আমাদের, 3 - এর সুতরাং একটু কোথাও ভুল হলো, ওয়েট, 3 × 2 = 6, চিহ্নে কোথাও ভুল হয়েছে, এর মান কত, ওয়েট, না ঠিক আছে, আমরা মূলত একটু ভুল করছি যে এখানে 3 না, So, মানে 9 আর 6 যোগ করলে কত হয়, 15। সুতরাং A = কত, 15। তাহলে মান কত হবে, A নাম্বার। ওকে, সো 40 নাম্বার, 6 কেজি ভরের একটি বন্দুক হতে আচ্ছা, একটা বন্দুকের ম্যাথ। ওকে, সো বুঝতে পারছো হোপফুলি। সো বন্দুকের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবা, MV+MV=0। দেন যা বের করতে বলবে তা বের করবা। মনে রাখবা এই এম আর বড় হাতের ভি দ্বারা বোঝা হচ্ছে বন্দুকের ক্ষেত্রে এটা হচ্ছে বন্দুক, আর এই ছোট হাতের ভি হচ্ছে ছোট জিনিস মানে গুলি। কি বললাম, বড় হাতের গুলা বড় জিনিস মানে বন্দুক, ছোট হাতের গুলা ছোট জিনিস মানে গুলি। আচ্ছা, এখানে আমাদের চাইছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, তার মানে আমরা বড় হাতের ভি এর মান বের করবো। সো ভি কে আমরা এক পাশে রেখে আমরা ওই পাশে -MV/M লিখবো। ওকে, এখন যদি আমরা দেখি যে -M এর মান কত, এটা বন্দুক মানে গুলির বেগ, তাহলে 0.01, ওকে, কেজি। তারপর ভি, গুলির বেগ কত, 60 মিটার পার সেকেন্ডে আছে। ওকে, সো 60, আর বন্দুকের ইয়ে কত, 6 কেজি। ওকে, তুমি কি একটা জিনিস দেখতে পাইতেছো যে আমাদের 600-র যে শূন্যগুলা, অর্থাৎ দুইটা শূন্য আমাদের .1 এর সাথে 0.1 এর সাথে কি বলতেছে, .01, মানে অর্থাৎ 10^2। ওকে, গুণ হয়ে যায়, তাহলে 6/6 = 1। ওকে, সো তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1। আর এখানে পশ্চাৎ বেগ বলতে কিন্তু মাইনাস বসে, এখানে কিন্তু মাইনাস আছে, তাই না? মাইনাস দ্বারা আমরা মূলত পশ্চাৎ বেগকে বুঝি। ওকে, তাহলে অ্যান্সার হবে জাস্ট, যেহেতু পশ্চাৎ বেগ বলছে শুধু মাইনাস বসালে আমাদের হয়ে যায়, আমরা জানি। নেক্সট, 41 নাম্বার, চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত? সো চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত, এটা একটু মনে রাখবো আমরা, 0.85। ওকে, সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, যেহেতু শর্ট সিলেবাসের বাহিরে। তারপর 42 নাম্বার, 1 mu ভরের সমতুল্য ভর কত? 1 mu ভরের সমতুল্য ভর হচ্ছে
মানে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা আমরা মুখস্থই রাখবো, তো ম্যাথ করার সময় নাই ভাইয়া। 1 AMU ইজ ইকুয়াল টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তারপর 43 নাম্বার, 52 মানে 8, এটা হচ্ছে কি এর বাইনারি করতে। ওকে, এটা একটা অক্টাল নাম্বার দেয়া আছে, একটা এটার বাইনারি বের করতে বলছে। আচ্ছা, অক্টাল নাম্বারকে যখন আমরা বাইনারি করি, এটা নিয়মটা কি, রুলসটা কি মূলত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের দেওয়া আছে কি 52 8। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো ভাইয়া, সর্বপ্রথম আমরা সংখ্যাটাকে একটু লিখবো। সংখ্যাটা কিভাবে লিখতে পারি, মানে দুইটা সংখ্যাকে আলাদা আলাদা লিখবো। একটা হচ্ছে 5 প্লাস কি লিখবো 2। তারপর এখানে যে যে নাম্বার অর্থাৎ অক্টাল নাম্বার না, তাই 8 দ্বারা গুণ দিব। অক্টাল নাম্বার তাই 8 দ্বারা গুণ দিব। আচ্ছা, এই গুণ দেওয়ার পরে এই গুণ দেওয়ার পরে আমরা পিছন থেকে শুরু করব। পিছন থেকে বলতে এই বাম সাইড থেকে আমরা চিহ্ন দিব 0, তারপর হচ্ছে 1, তারপর যদি আরেকটা থাকতো তাহলে 2 দিতাম। ওকে, সো দেন পাঁচাটা কত, মানে যদি এটা গুণ করি, 5-এর সাথে গুণ করলে হয় 40, পাঁচাটা 40। আর এটা 0 হয়ে যায়, তার মানে +2, তার মানে মান হবে কত, 42। এটা হচ্ছে মানে যে কোনো সংখ্যাকে আমাদের একটা থেকে আরেকটাতে রূপান্তর করার শর্ত। আচ্ছা, সো এখানে অক্টাল থেকে বাইনারির শর্ত বললেও আমাদের সবগুলা এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের সবগুলা দেওয়া আছে কি আমাদের ডেসিমালে দেওয়া আছে। ওকে, সো আমরা যেটা বের করছি এটাই মূলত মানে ডেসিমাল মূলত হওয়ার উচিত ছিল, তাই না? তো ডেসিমালে মূলত যদি হইতো তাহলে আমাদের 42 হইতো অ্যান্সার। ওকে, বাইনারি তো আমাদের অপশনেই নাই। ওকে, সো 44 নাম্বার। আচ্ছা, কোন কণার কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? আমাদের বইয়ে কিছু কণা আছে, এবং কণাগুলো কিসের সাথে রিলেটেড, আমাদের যে 4 ধরনের মৌলিক বল আছে সেগুলোর সাথে রিলেটেড। তার মানে যেহেতু আমাদের কণা থেকে প্রশ্ন আসছে, আমাদের ওই মৌলিক বলগুলো ইম্পর্টেন্ট। তোমরা বই থেকে মহাকর্ষীয় বল, সবচেয়ে দুর্বল বল কি, মহাকর্ষীয় বল। সবচেয়ে শক্তিশালী বল কি, তড়িৎ চৌম্বকীয় বল। ওকে, সো না, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, আর সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে, নিউক্লিয়াসের ভিতরে, এগুলো একটু মনে রাখবা। তড়িৎ চৌম্বকীয় বল কোথায় কাজ করে, এটা একটু মনে রাখবা, অনুপরমাণুর ক্ষেত্রে আমরা তড়িৎ চৌম্বকীয় বল কাজ করে। এখন কোনটার কি বলে আদান প্রদানের ফলে কোনটা লাগে, আমি একটু বলি, মনোযোগ দিয়ে শুনো। মহাকর্ষীয় বলের ক্ষেত্রে আমাদের গ্রাভিটন কাজে লাগে। কি বললাম, মহাকর্ষীয় বল গ্রাভিটনের জন্য দায়ী। তড়িৎ চৌম্বকীয় বল, যেহেতু তড়িৎ চৌম্বকীয়, এটার জন্য দায়ী হচ্ছে ফোটন, তড়িৎ চৌম্বকীয় ফোটন। দুর্বল নিউক্লিয় বল, এটা দ্বারা আমরা মনে রাখবো আমাদের বোসন সাহেব বাঙালি না, সো আমাদের হিগস বোসন কণা বা বোসন কণা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। তারপর সবল নিউক্লিয় বল হচ্ছে আমাদের মেসন। ওকে, সো এই নামগুলো একটু আমরা মনে রাখবো। সেখানে বলছি ঈশ্বর কণা নামে কাকে আমরা বলি, ঈশ্বর কণা বলতে আমরা হিগস বোসন কণাকে আমরা জানি। তোমরা বই থেকে কোনটার অনুপাতগুলো একটু দেখে নিবা। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে মহাকর্ষীয় বল ও তড়িৎ চৌম্বকীয় বলের অনুপাত কত। ওকে, এভাবে কিন্তু আসতে পারে। আচ্ছা, 45 নাম্বার, কোন স্থানে জি এর মান 9.832 মিটার পার সেকেন্ড হলে 29 সঠিক। তার মানে আমাদের জি এর যে মানগুলো, এগুলো একটু আমাদের মুখস্থ থাকতে হবে। সো জি এর মান আমাদের বিষুব অঞ্চলে হচ্ছে আমাদের কি সবচেয়ে কম থাকে 9.780, এটা একটু মনে রাখবা। 45 ডিগ্রির অক্ষাংশে জি এর মান হয় হয় 9.81, আর মেরুতে হয় জি এর মান 9.832। সো আমরা কিন্তু অনেকে পুরোটা মুখস্থ করি না, বাট এখানে কিন্তু লাগতেছে আমাদের। তাহলে কি বললাম, জি এর মান 9.832, এটা হচ্ছে আমাদের কি মেরু অঞ্চলে। আর 45 ডিগ্রি অক্ষাংশে কত, 9.81। ওকে, গোলানো যাবে না, 45 ডিগ্রি অক্ষাংশ কিন্তু এটা অনেকেই দাগাবে, যেহেতু 9.8 আছে। ওকে, কিন্তু 9.81 হচ্ছে আমাদের 45 ডিগ্রি অক্ষাংশে, আর 9.832 হচ্ছে আমাদের হচ্ছে মেরু অঞ্চলে। ওকে, আর বিষুবীয় অঞ্চলটা মনে রাখবা 9.78। আবারও বলতেছি, 9.83 মেরু অঞ্চলে, 9.81 হচ্ছে আমাদের কোথায়, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে। বিষুব অঞ্চলে 9.780। ওকে, দেন নেক্সট যদি আমরা দেখি 50 নাম্বার, একটি ঘোড়া ভূমি বরাবর 60 নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে। ওকে, 3 মিনিটে ঘোড়াটি কি পরিমাণ কাজ করবে? ওকে, সো এটার ক্ষেত্রে আমরা কি জানি, W = PT, এই সূত্র আমরা ইউজ করতে পারি। আবার P আমরা জানি জানি না ভাইয়া, P = FV। এই সূত্র যদি জানি, আমরা লিখতে পারি না FV × T। আচ্ছা, তার মানে এখানে তো সব মান দেওয়াই আছে। এফ এর মান কত দেওয়া আছে, 60। ভি বেগ কত দেওয়া আছে, 2। সময় কত লাগছে, 3 মিটার, মানে 3 মিনিট ধরে ঘোড়াটি কি পরিমাণ কাজ করবে, তাই তো? সো এখানে হচ্ছে 3 মিনিট ধরে কি পরিমাণ কাজ করবে। ওকে, সো 60 সেকেন্ড দ্বারা আমরা গুণ করবো। সো যদি আমরা গুণ করি, 6 6 36, 0 0, 3 দুগুণে কত, 6। ওকে, সো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে কত, মানে তোমরা একটু গুণ করে নিবা। এটা এটা হবে মানে 6 6 36, 36 6 হাতে আছে 3, 3 6 18, আর 3 কত, 21, সাথে দুইটা শূন্য অ্যাড হবে, তার মানে 2100 জুল। সো 2100 জুল যেই কথা, আমাদের 2.16
16, যেহেতু এখানে যদি পয়েন্ট বসাই, কি বলতেছি আমরা, 2.16 ইন্টু 10 ইনভার্স 4, একই কথা। 10 ইনভার্স 4 না, 10 টু দি পাওয়ার 4, 4 জুল। ওকে, তাহলে অ্যান্সার হবে কি, যেহেতু কাছাকাছি, 2.2। ওকে, 2.2 ইন্টু 10 ইনভার্স 4, 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, সো দেন এবার আমরা 17-18-তে আসা ফিজিক্সের প্রশ্ন সমূহ সমাধান করব। আচ্ছা, 26 নম্বর দেখো ভাইয়া, হয়তো বা ছবিটা একটু দেখতে প্রবলেম হচ্ছে, একটু বুঝে নিও ভাইয়া। সো বলতেছে একজন শিক্ষার্থী 50 মিটার দূরে অবস্থিত 5 মিটার উঁচু একটি দেওয়ালে বসে থাকা পাখিকে লক্ষ্য করে 30 মিটার, মানে মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছুড়লো। বুলেটের নিক্ষেপণ কোণ 60 ডিগ্রি হলে উহা কত সময় শূন্য শূন্য ছিল। আচ্ছা, তো যাই হোক ভাইয়া, আমার আসলে অত কিছু এখানে দরকার নেই। এখানে আসলে বুলেটের যে নিক্ষেপণ, যে সূত্র সেটার, মানে মানে কোন একটা বস্তু উপরে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকে, এটা আমরা কিভাবে নির্ণয় করি? T = 2u/g। সো 2u/g, এটা তো লেখি। সো সাথে যখন আমাদের কোন একটা কোণ দিয়ে দেয়, তখন আমরা ইউ সাইন থিটা লিখি, কারণ এটা লম্ব বরাবর যেহেতু কোণ, এটা হচ্ছে ইউ সাইন থিটা, উপরের দিকে না, তো সাইন থিটা। সো এখানে একটা কোণ দেওয়া আছে, এই জন্য আমরা সাইন থিটা ইউজ করবো। ওকে, সো তারপর এখানে মান, এখানে অনেক কিছু দেওয়া আছে, সবকিছু আমাদের লাগবে না, এখানে অনেক কিছু এক্সট্রা দেওয়া আছে তোমাদেরকে, মানে কনফিউশন ক্রিয়েট করার জন্য। সো ইউ এর মান এখানে কত? ইউ এর মান হচ্ছে আমাদের 30। সাইন কত দেওয়া আছে? সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 60 ডিগ্রির মান √3/2। কস 60 ডিগ্রির মান কত? হাফ। ভাইস ভার্সা। জি এর মান কত? 9.8। ওকে, সো এটা যদি তোমরা দুইয়ের সাথে আমরা দুই কাটতে পারি। ওকে, সো এটা যদি তোমরা ম্যাথ করো, ম্যাথ মানে করাটা খুব একটা কঠিন না। করেই দিই। 30 × 1.7 ÷ 9.8 কে আমরা 10 ধরতে পারি না? সো 10 যদি আমরা ধরি, তাহলে কত হবে? 3 × 1.7। আর 3 কে যদি 1.7 এর সাথে আমরা গুণ করি, তাহলে আমাদের কত হবে? কমন সেন্স কি বলে? 40 তো হবে না, কি বলছো, সরি, 60, মানে 6 তো হবে না, তাই না? 6 এর একটু কম হবে, তার মানে 6 থেকে একটু কম হবে, তার মানে কি 5.5 এরও বেশি হবে, কারণ 1.7, তার মানে 5.7। 5.7, কি বলতেছি, আহ প্রথম কথা হচ্ছে, 3 কে যদি তুমি 1.5 দিতা, তাহলে আমাদের একটা মান আসতো। আর যেহেতু 1.7, তার মানে এটা আমাদের 6 থেকে কম আসবে। So আমরা এটা লিখতে পারি 6 থেকে কিছুটা কম। সো 6 থেকে কম এখানে মান আছে কিনা? 6 থেকে কম একটাই মান আছে, এটা হচ্ছে 5.3। 4.3 এর মতো এত কমবে না, কারণ আমরা তো খুব একটা কম নেই নাই। ওকে, আমরা জাস্ট 1.7 নিস। ওকে, তো 6 থেকে কম 5.3 সেকেন্ড। ওকে, সো হোপফুলি মানে কিভাবে কাছাকাছি যাওয়া যায় বুঝতে পারছো। 27 নম্বর, সমান ধারকত্বের চারটি ধারকের শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব তাদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত গুণ। এই যে বলে আসছে, কিন্তু আমরা এটা শর্টকাট দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। এখানে কি চাইছে ভাইয়া, যে ধারকত্ব আমরা বুঝে গেছি, যে আমরা কি চাইছি, যে একটা উম, চারটি ধারকত্ব সমান আছে, এরা একটা তুল্য ধারকত্ব, মানে সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত। তার মানে এখানে আমাদের কি চাইছে? CS/CP চাইছে। সো CS/CP যখন আমাদের চায়, CS/CP এর ক্ষেত্রে আমরা কি জানি, মানে মানে সূত্র কি জানতাম, যে CS/CP এর ক্ষেত্রে আমরা জানতাম না যে 1/n²। সো এখানে চারটি ধারকত্ব যেহেতু, এন এর মান কত? 4। চারটি ধারকত্ব যেহেতু, এন এর মান কত? 4। সো এখানে সম্ভবত আমি ধারকত্ব না, মানে ওইটা দ্বারা কিন্তু আমরা এন দ্বারা কিন্তু কয়টা ধারকত্ব সেটা বোঝাই, এন দ্বারা নাম্বার বা সংখ্যা বুঝাইছি। ওকে, সো তাহলে এখানে কত হবে? 1/4², তার মানে কত হবে? 1/16। ওকে, সো তাহলে আমাদের অ্যান্সার হবে কত? সি নাম্বার, 1/16। আচ্ছা, সো তুমি এখানে ডিটেলসও করতে পারো, প্রবলেম নাই, যেভাবে করো অ্যান্সার হবে। আচ্ছা, 28 নম্বর, মাইকেল ফ্যারাডে কত খ্রিস্টাব্দে তড়িৎ চৌম্বক মানে আবিষ্কার করেন? ওকে, এটা তো মুখস্থ প্রশ্ন, এটা হচ্ছে 1831 সালে। ওকে, তারপর 29 নম্বর, বাইনারি নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে, ডেসিমাল নাম্বারে প্রকাশ করতে বলছে। তার মানে তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের লজিক গেটের যেগুলো আছে, মানে সেমিকন্ডাক্টর মানে চ্যাপ্টারটা তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন ম্যাথেও তুমি দেখবে বাইনারি ম্যাথ আসছে, বাইনারি থেকে যে যোগ আসছে বাইনারি একটা, সো তোমাদেরকে এগুলো একটু দেখে যেতে হবে। ওকে, সো দেখো ভাইয়া, বাইনারির ক্ষেত্রে আমরা যে সেম সূত্র ইউজ করবো, মানে সেম সূত্র ইউজ করতে পারি। দেখো ভাইয়া, আগের মতো, যে প্রথম কথা হচ্ছে আমরা সংখ্যাটাকে লিখবো, এই যে দেখো লিখছে, লিখার পর আমরা যেই নাম্বারটা, অর্থাৎ 2, যেহেতু বাইনারিতে আছে, 2 দ্বারা গুণ করব। তারপর এক পাশে 0, তারপর হচ্ছে এখানে 1, 2, 3, 4, এভাবে সবগুলা গুণ করছে। এভাবে তোমরা চাইলে করতেই পারো, কিন্তু ভাই এটার আরো একটা শর্টকাট আমরা খুব সুন্দরভাবে এটা সহজে বের করতে পারি। ওকে, সো এটা আমরা কিভাবে বের করতে পারি? প্রথম কথা হচ্ছে ভাই, আমরা এভাবে লিখবো কিছু সংখ্যা, 1, 2, 4, 8, 16, 32। তোমরা যদি একটু খেয়াল করো বুঝতে পারবা, প্রত্যেকটা হচ্ছে, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 0 বলতে পারি,
এটাকে 2 টু দি পাওয়ার 1 বলতে পারি, 2 টু দি পাওয়ার 2 বলতে পারি, 2 টু দি পাওয়ার 3 বলতে পারি। অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে আমাদের 2 এর উপর পাওয়ার 0 থেকে শুরু হবে। সো 2 এর উপর পাওয়ার 0 থেকে শুরু হলে 1 2 4 8 16 32 এইভাবে যাবে। এখন আমরা মানে মিলাবো যে কোনটার পর কোনটা হয়েছে। এখানে সংখ্যা কয়টা, 1 2 3 4 5। ওকে, সো পাঁচটা। সো পাঁচটা যদি হয় আমরা 1 1 0 1 1 1 এগুলো, তার মানে জাস্ট এই সংখ্যাগুলো জাস্ট যোগ করব, জিরো যেটা থাকবে সেটা আমরা যোগ করব না। ওকে, তাহলে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 16 প্লাসের 4 প্লাস 2 প্লাসের 1, এইটা যদি আমরা যোগ করি 20 22 23। ওকে, সো বাইনারি থেকে আমাদের ডেসিমেলে বের করার জন্য এটা খুবই একটা শর্টকাট নিয়ম এবং কাজে দেয় কিন্তু এটা। ওকে, এবং কম সময় করা যায়, এখানে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। ওকে, সো তাহলে বি নাম্বার হবে আমাদের অ্যান্সার। ওকে, বি নাম্বার হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 30 নাম্বার, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বলো সরণের মধ্যবর্তী কোণের মান হয় কি, দেখছো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। ওকে, এবং যদি তুমি একটু ব্যাখ্যা সহকারে পড়ো তাহলে কিন্তু রিপিট পাইতেছো। আমরা কিন্তু অলরেডি বলে আসছি যে কখন সর্বোচ্চ হবে, যখন 0 ডিগ্রি হবে, যখন 0 ডিগ্রি হবে তখন সর্বোচ্চ হবে। আচ্ছা, 31 নাম্বার, কত নিক্ষেপণ কোণে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক হয়? তো নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক কখন হবে? মনে রাখবা, অনেকে এটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি দেখায়, এটা কিন্তু 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রিতে আমাদের নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক হবে। ওকে, এটা একটু আমরা মনে রাখবো, এটা আসে মাঝে মাঝে। সো নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক হবে কখন, 45 ডিগ্রিতে। আচ্ছা, 32 নাম্বার, মহাকর্ষ বলের বাহক কোনটি? সো মহাকর্ষ বলের বাহক হচ্ছে আমাদের আহ বলে আসছি গ্রাভিটন, মহাকর্ষ বলের বাহক গ্রাভিটন। এখন আমরা যে বাকিগুলো বলে আসলাম যে মহাকর্ষ বলের বাহক কি, গ্রাভিটন। তড়িৎ চুম্বক বলের বাহক ফোটন। নিউক্লিয় বলের বাহক বা সবল নিউক্লিয় বলের বাহক হচ্ছে মেসন কণা। আর দুর্বল নিউক্লিয় বলের ইয়া হচ্ছে আমাদের হিগস বোসন, মানে বোসন কণা বা আমাদের বোসন সাহেব। ওকে, এভাবে মনে রাখা আর কি। আচ্ছা, সো আমরা কিন্তু আগে এগুলা দেখে আসছি। নেক্সট 26, সো এটা তো একবার দেখছি আমরা, তাই না? এই পেজটা আমাদের করা হয়ে গেছে। আচ্ছা, 33 নাম্বার, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? এটাকে বলে সংনম্যতা। ওকে, এটা জানা উচিত, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা সংনম্যতা বলি। সংনম্যতাকে কে দ্বারা প্রকাশ করা হয়? আর আয়তন গুণাঙ্ক যদি বিটা হয় তাহলে সংনম্যতা অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 1/বিটা। ওকে, 34 নাম্বার, একটি তরঙ্গমুখী কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত? আচ্ছা, আমরা যখন তরঙ্গমুখ পড়ছি, তরঙ্গমুখের সংজ্ঞায় আমরা কি জানি যে সমদশা সম্পন্ন কণাগুলাই তো আমাদের তরঙ্গমুখ তৈরি করে, তাই না? সমদশা সম্পন্ন কণাগুলাই তো আমাদের তরঙ্গমুখ তৈরি করে। তো সমদশা সম্পন্ন কণাগুলো যদি আমাদের তরঙ্গমুখ তৈরি করে, আর সমদশায় যদি কেউ থাকে তাদের মধ্যবর্তী কোণ হবে আমাদের 0 ডিগ্রি। সমদশায় কেউ থাকলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। 35 নাম্বার, দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 7 একক এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই বিন্দুতে ক্রিয়াশীল। তোমরা একটা শর্টকাট পড়ছো কিনা খেয়াল করো তো ভাইয়া। মনে রাখবা, যদি আর ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কিউ, পি কিউ দ্বারা আমরা দুইটা ভেক্টর বুঝাইতেছি এবং আর ইজ ইকুয়াল টু আমরা তাদের লব্ধি বুঝাইতেছি। সো আর ইজ ইকুয়াল টু যদি আমরা পি ইজ ইকুয়াল টু কিউ হয়, তখন এই তিনে যদি সমান হয় তাদের, তখন তাদের আলফা মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখন আমাদের এই যে আর এর মানটা দেয়া নাই, আর এর মানটা না দিয়ে আমাদেরকে বলতেছে যে পি কিউ পরস্পর সমান, যেটা কি 7 ডিগ্রি। আর এর মানটা আমরা জানি না, এই আর এর মানটা আমরা জানি না, আলফা 120 ডিগ্রি। তার মানে তোমার কমন সেন্স কি বলে ভাইয়া? কমন সেন্স বলে হচ্ছে আমাদের, তার মানে আর এর মানটাও কি হবে, আমাদের পরস্পর সমান হবে, যেহেতু 120 ডিগ্রি বলে দেওয়া আছে। সো তুমি এটা ম্যাথ করে ডিটেলসও করতে পারো, বাট তুমি কিন্তু আর ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কিউ হলে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, ওই সেন্স থেকে কিন্তু তুমি বলতে পারো যে এটার তার মানে আর এর মান অর্থাৎ লব্ধির মানও 7 একক হবে। ওকে, সো দেন 36 নাম্বার, রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে? সো রকেট মূলত আমাদের রৈখিক ভরবেগের নীতির উপর মিলে কাজ করে। সো রৈখিক ভরবেগের নিত্যতার সূত্রে মেনে চলে। ওকে, সো একই সাথে রৈখিক ভরবেগের আরো কিছু উদাহরণ মনে রাখতে পারি, কামান থেকে গুলি ছোড়া, নৌকা থেকে লাফ দিয়ে নামা, রকেটের গতি গতি একই সাথে কোনটা ভেক্টরের ক্ষেত্রে মনে রাখবা, ভেক্টর যোজন কোনটা, ভেক্টর বিভাজন কোনটা, এগুলো একটু তোমরা দেখে যাবা, ভেক্টর যোজন, ভেক্টর বিভাজন। ওকে, সো মানে যেহেতু থিওরি থেকে প্রশ্ন আসছে, থিওরি গুলো দেখা উচিত। 37 নাম্বার, নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বল ক্রিয়াশীল হয়? সো সবল নিউক্লিয় বল, আমরা বলছিলাম সবল নিউক্লিয় বল হয় মেসন দ্বারা। প্রশ্ন রিপিট হচ্ছে। 38 নাম্বার, এ ও বি তেজস্ক্রিয় মৌলদ্বয়ের অর্ধায়ুর যোগফল 15 বছর। এর অর্ধায়ু বি এর অর্ধায়ুর দ্বিগুণ হলে এ মৌলের ক্ষয় ধ্রুবক কত? ওকে, সো যেহেতু একটার একটা দ্বিগুণ, একটার একটা দ্বিগুণ বলতে আমরা কি বুঝি, মানে
এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যেহেতু এ এর অর্ধায়ু বি এর অর্ধায়ের দ্বিগুণ, কার অর্ধায়ের দ্বিগুণ? বি এর অর্ধায়ের দ্বিগুণ, তাহলে আমরা বি লিখতে পারি। ওকে, সো তার মানে টি এ প্লাস টিভি ইজ ইকুয়াল টু মোট কত, দুইটার যোগফল কত, 15। তারপর আমরা লিখতে পারি তার মানে যেহেতু বি, তার মানে আমরা সরাসরি লিখতে পারি না এটা, যে আমাদের 3b ইজ ইকুয়াল টু 15। সুতরাং বি ইজ ইকুয়াল টু, সুতরাং বি ইজ ইকুয়াল টু 5 3 5 15। সো বি ইজ ইকুয়াল টু 5 মানে কি, যে একটার ক্ষয় দ্রব্য অর্থাৎ বি মোলের তেজস্ক্রিয় মোলের ক্ষয় দ্রব্য কত, 5। সো বি, বি এর না এর, হ্যাঁ বি এর 5। আর বি এর যদি 5 হয় তাহলে এ এর কত হবে, এ এর হবে মানে দ্বিগুণ না। সো এ ইজ ইকুয়াল টু কি, 2 × 5 মানে 10। সো এখন আমরা সূত্র বসাতে পারি, যে সূত্র মানে কি, এখানে আমরা কি পেয়েছি, এটা হচ্ছে অর্ধায়ু। ওকে, সো অর্ধায়ুর ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, অর্ধায়ু মানে কি ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে আমরা যে সূত্রটা জানি এটা হচ্ছে কি, টি হাফ, ওয়েট, এখানে কি দেওয়া আছে, ওয়েট, আচ্ছা, ল্যামডা দিয়ে করতে পারি। সো ল্যামডা ইজ ইকুয়াল টু কি, লন টু ডিভাইডেড বাই টি হাফ। ওকে, বা টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। ওকে, সো টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা, বা ল্যামডা ইজ ইকুয়াল টু লন টু বাই টি হাফ। আচ্ছা, সো ল্যামডার মান তাহলে কত হবে, লন টুর মান কত হয় 0.693, যেটাকে আমরা 7 ধরতে পারি। যদি এখানে 693 দিয়ে করছে, এই জন্য আমরা 693 ধরবো। 10, বুঝতেই পারছি একটা শূন্য জাস্ট এক ঘর পেছনে চলে যাবে, জাস্ট এটা হবে কত, এক ঘর মানে পেছনে বলতে মানে যেহেতু ভাগ করছি এক ঘর, সরি সামনে চলে আসবে, ভাগ করলে এক ঘর সামনে চলে আসে, আর যদি গুণ করি এক ঘর পিছনে চলে যায়। ওকে, সো দেন অ্যান্সার হবে সি। 39 নম্বর, একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার এবং বায়ু মাধ্যমে পাত পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.02 মিটার হলে ধারকটি ধারকত্ব কত হবে। ওই যে আগের সূত্রটা দিয়ে আমরা করব, সমান্তরাল ধারকের ক্ষেত্রে আমরা জানি সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন নট এর মান কি জানি আমরা 8.854, আমরা দেখিয়ে আসছি। এককটা কি আবারও বলতেছি, সি স্কয়ার পার নিউটন পার মিটার ইনভার্স 2, আর এখানে 10 ইনভার্স 12 আছে, এটা তো আমরা জানি 8.854 ইন্টু 10 ইনভার্স 12। আচ্ছা, এর মানে এখানে কত, 1 মিটার স্কয়ার, 1। আর ডি এর মান কত, ডিভাইডেড বাই 0.02। ওকে, এটা যদি আমরা ম্যাথ করি তাহলে মানে এটা যদি মানে ক্যালকুলেটর লাগা উচিত না, কেন উচিত না, কারণ এখানে 4.43 সবগুলাই আছে। সো 4.43 যদি সবগুলাই থাকে, এখানে নিচে কি দশমিকের পর 2 ঘর না, তার মানে নিচে দশমিকের পর 2 ঘর মানে কি উপরে দশমিকের পর এক ঘর কমে যাবে, অর্থাৎ উপরে 10 হয়ে যাবে, তাই না? তাহলে উপরে 10 হবে, এরকম কিছু একটা হবে। এখন 10 হলে আমাদের মানগুলা মাইক্রো ফ্যারাডেতে দেওয়া আছে না ফ্যারাডেতে দেওয়া আছে, আমাদের মানগুলা ফ্যারাডেতে মান আসবে। ওকে, ধারকত্ব কি ফ্যারাডেতে আসবে। সো ফ্যারাডেতে আসলে আমাদের হবে 4.43 ইন্টু 10 ইনভার্স 10। এখানে যদিও এটা ক্যালকুলেটর লাগা উচিত ছিল, কখন, যদি আমাদের মানগুলা সবগুলা সেম না থাকতো। সো আমরা কিন্তু এটা গেস করতে পারি সহজেই, জাস্ট উপরের ইয়াগুলা দেখি যে মাইক্রো ফ্যারাডে না, একক হবে ফ্যারাডে গেল, তাহলে প্রথম দুইটা হবে, প্রথম দুইটা থেকে 10 ইনভার্স 12 কেন হবে না, কারণ আমাদের মানে দুইটা শূন্য কম হবে। ওকে, 40 নম্বর, আহ, যে সকল নক্ষত্রের ভর 3 সৌর ভর অপেক্ষা বেশি তাদের জীবনচক্র কি হিসেবে শেষ হবে। সো তাদের জীবনচক্র হচ্ছে আমাদের যে কৃষ্ণ গহ্বর হিসেবে আমাদের শেষ হবে। ওকে, সো মানে অনেক বেশি ভর না, 3 সৌর ভর, তাদের জীবনচক্র আমাদের কৃষ্ণ গহ্বর হিসেবে শেষ হবে। এটা শর্ট সিলেবাসের বাইরে। 41 নম্বর, ডোপামিনের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহক তৈরিতে নিম্নের কোন মৌল ব্যবহৃত হয়। সো আমরা জানি আর্সেনিক ব্যবহৃত হয়। ওকে, সো আর্সেনিক, এছাড়া আরো কি আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওকে, নাইট্রোজেন, তারপর ফসফরাস, অনেকগুলাই তো আছে, তাই না? তো তোমরা কোনটা বহির্জাত অর্ধ পরিবাহের মধ্যে কোনটা পি টাইপ, কোনটা এন টাইপ, এগুলো একটু দেখে নিবে। আমি যদি একটু মুখে বলি, পি টাইপ পরিবাহী কি, আর এন টাইপ পরিবাহী কি। ওকে, এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ পরিবাহী, আর নেগেটিভ গুলা ইলেকট্রন বাহক, মানে মেইন ইলেকট্রন বাহক ইলেকট্রন। ওকে, নেগেটিভ এন টাইপের জন্য মেইন ইলেকট্রন মানে বাহক কি, ইলেকট্রন। হোল বা পজিটিভ কাদের জন্য, পি টাইপের জন্য। ওকে, পজিটিভ কারা হয়, যারা কিনা আমাদের পঞ্চ, পজিটিভ হয় যারা ত্রিযোজী, পজিটিভ যারা হয় যারা ত্রিযোজী। ত্রিযোজী কারা আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। আমরা যদি একটু লিখেই দেই যে ত্রিযোজী কি আমাদের, আহ কি বলে, পি টাইপ। সো পি টাইপ মানে কি আমাদের চার্জ বাহক হবে আমার পজিটিভ। ওকে, পজিটিভ যদি হয় আমাদের যেগুলা ত্রিযোজী আছে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এটা আমরা মনে রাখতে পারি কিভাবে, যে বোরন এলো গেল ইন্ডিয়াতে, ইন্ডিয়াম এবং টেলোরিয়ামও আছে, এটা মনে রাখা লাগে না। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এগুলা থেকে আসে। আর এন টাইপ কি, এন টাইপ পরিবাহীর মধ্যে
আমরা লিখতে পারি নিপা মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এগুলো একটু আমরা মনে রাখতে পারি। ওকে, এগুলো হচ্ছে সো বই থেকে বাকিগুলো দেখে নেবো। ট্রান্সফরমার কি করে, মানে ডায়োড কোথায় ব্যবহৃত হয়, ওকে, সো এই জিনিসগুলো একটু দেখবো। ওকে, এরপর ব্যাটারি, কোন ব্যাটারি কোথায় ইউজ হয়, এগুলো একটু আমরা দেখবো। এবং বিভব যে বিষয়গুলো, এগুলো দেখতে হবে। আচ্ছা, 41 নম্বর, ডোপামিনের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহক তৈরিতে নিম্নের কোন মৌল ব্যবহৃত হয়? এটা হচ্ছে আমাদের আর্সেনিক, বলে আসছি। তারপর 42 নম্বর, অসম বেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র ঢাল কত হবে? তোমার এত কিছু দেখার দরকার নেই। প্রথম কথা হচ্ছে অসম বেগ না, অসম বেগ হলে তো মানে ত্বরণই হবে, অর্থাৎ সমত্বরণ বলছে। আচ্ছা, এটাও শেষ। এখানে বলছে বেগ বনাম সময়ের লেখচিত্র। আচ্ছা, আমরা জানি কি বেগ বনাম সময়ের লেখচিত্র কি হয়? বেগ বনাম সময়ের লেখচিত্র হয় কি আমাদের ত্বরণ। যদি এখানে বেগ বনাম সময় না বলে আমাদের বলতো যে সরণ বনাম সময়ের লেখচিত্র কি? সরণ বনাম সময়, এটার লেখচিত্র অর্থাৎ বা সরণ বনাম সময়, এটা ঢাল কি হবে? এটা ঢাল হবে আমাদের বেগের, বেগ বোঝাবে। ওকে, সো আমরা জাস্ট এই লাইনটা থেকে আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি ভাই? আমরা জানি না যে যদি আমরা সরণকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাই, তার মানে সরণ বনাম সময় হলে আমরা বেগ পাবো। আবার আমরা যদি বেগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই। সো এইভাবে আর কি মনে রাখা যায়। সো এখানে অ্যান্সার হবে কি আমাদের ত্বরণ। ওকে, ডি নাম্বার। 43 নম্বর, যদি কোনো ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের ক্ষমতা কত হবে? তুমি এখানে ম্যাথ করতে পারো, বাট তুমি একটা কমন সেন্স চিন্তা করো যে প্রথম কথা হচ্ছে কোন একটা ইঞ্জিন থেকে একটা তাপ গৃহীত হয়েছে, তারপর সম্পূর্ণটা কাজে রূপান্তরিত হয়ে গেছে। ওকে, কাজে রূপান্তরিত হওয়ার পর কোনো পরিমাণ তাপ আমাদের বের হয় নাই, অর্থাৎ কিউর মান শূন্য। তাহলে তার মানে সম্পূর্ণটা আমাদের কাজে রূপান্তরিত হয়েছে, আর সম্পূর্ণটা যদি আমাদের কাজে রূপান্তরিত হয় তাহলে আমাদের ডি এর ইয়ার মান কত হবে? 100%। এখন যদি আমরা ম্যাথ হিসাবে করি যে আমরা জানি কি ইটা ইজ ইকুয়াল টু এন মাইনাস কিউ 2 ডিভাইডেড বাই কিউ 1। এই সূত্র একটু খেয়াল করো ভাইয়া। কখন কি হয়? মনে করো প্রশ্নে বলল যে যে তাপটা বের হইছে এটা শূন্য, মানে তাপের মান শূন্য। তাপের মান যদি আমাদের এখানে শূন্য হয়, যে এটা এটা যদি আমাদের কি হয় জিরো হয়ে যায়, এটা যদি আমাদের জিরো হয়ে যায় তার মানে এই পুরাটার মান কত আসবে? জিরো। তার মানে এটা থেকে কি হবে না, আমাদের কোনো কিছু বিয়োগ হবে না। আর যদি বিয়োগ না হয় তার মানে 100%ই থাকবে। এখানে কি 100% আছে না? সূত্রে কি আমাদের এখানে তো 100% আছে, তো আমরা লিখলাম না, বুঝে নিও। এখানে 100% আছে। ওকে, ইন্টু 100%। আচ্ছা, আমি যেটা বলতেছি, তারপর যদি আমাদের এই Q1/Q2 মান সমান হয়, অর্থাৎ Q2/Q1, এবং আমি বলতে চাইতেছি যে কিউ অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপ যদি সমান হয় তাহলে দুইটার ভাগফল কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। দুইটার ভাগফল যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? 1 - 1 = 0, তাহলে 0 × 100%, তার মানে ইটার মান কত হবে? জিরো। আমি বলতে চাচ্ছি যে যদি গৃহীত তাপ সমান বর্জিত তাপ হয় তাহলে ইঞ্জিনের ক্ষমতা হবে জিরো। যদি কোনো পরিমাণ তাপ বেরই না হয় তখন ইঞ্জিনের দক্ষতা হবে 100%। ওকে, 44 নম্বর, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে কি বলে? সো তাকে বলে আমাদের অষ্টক। এটা শর্ট সিলেবাসের বাহিরে, একটু মনে রাখবো। সো আমাদের বই মানে দেওয়া আছে যে ষোলো কি, সমতান কি, ষষ্ঠক কি, অষ্টক কি। সো উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে আমরা অষ্টক বলি। দেন 45 নম্বর, অভিকর্ষজ ত্বরণ নিম্নোক্ত কোন রাশিটির উপর নির্ভরশীল নয়? সো অভিকর্ষজ ত্বরণ আমাদের মূলত কিসের উপর নির্ভরশীল নয়? আমাদের যে স্থানের উপর নির্ভরশীল নয়। আমাদের অক্ষাংশে চেঞ্জ হতে পারে, উচ্চতায় চেঞ্জ হয়, ভরে চেঞ্জ হয়, বাট আলাদাভাবে কিন্তু আমরা স্থানের জন্য পড়ি নাই। তো আমরা জানি আসলে এগুলা। কারণ কি আমাদের G = GM/R²। এই সূত্র থেকে অনেক হয়। আবার অক্ষাংশ 45 ডিগ্রি অক্ষাংশে একরকম, বিষুব অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম, আমরা তো দেখেই আসছি। দেন যদি আমরা দেখি, আচ্ছা, 46 নম্বর, একটি প্রিজমের কোণ এবং ন্যূনতম বিচ্যুতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। প্রিজম পদার্থে প্রতিসরাঙ্ক কত? ওকে, সো এইটা যেহেতু মানে পয়েন্টেড ম্যাথ, এটা এরকম ম্যাথ মূলত ক্যালকুলেটর সারা তোমাদেরকে দিবে না, এটা আমরা স্কিপ করবো। আচ্ছা, 47 নম্বর, দেখছো ভাইয়া লজিক গেট থেকে ম্যাথ মানে আসছে, তার মানে লজিক গেট গুলা আমাদেরকে একটু ভালোভাবে পড়ে ফেলতে হবে। ওকে, সো এখানে এক্স নর গেট বলছে। সো এক্স অর গেট কি? প্রথমে আমাদের অর গেট জানতে হবে। অর গেট হচ্ছে কি আমাদের মানে কি বোঝায়? আমাদের যোগ বোঝায়। সো 0 + 0 যদি আমরা করি, হওয়ার কথা জিরো, বাট যেহেতু আমাদের আছে, মানে এক্স আছে আবার নর আছে, তাই এটা আমাদের হয়ে যাবে ওয়ান। ওকে, সো একইভাবে বাকিগুলো দেখবা যে এটা মানে যা হওয়ার কথা সবগুলা এটার বিপরীতটা হবে এখানে। আর এটার ক্ষেত্রে ওয়ান হওয়ার কথা, যেহেতু এক্স নর, তাই এটা ওয়ান ওয়ানই হবে।
এটা ওয়ান হওয়ার কথা। মানে যদি আমাদের শুধু অর গেট হইতো, এই যে একেবারে শেষেরটা ওয়ান হওয়ার কথা, বাট যেহেতু এক্স নর, ওয়ান ওয়ানই থাকে। ওকে, সো তোমরা মানে এগুলো একটু ভালোভাবে রিভিশন দিয়ে যাবা। ওকে, বা ইউটিউবে ভিডিও আছে এগুলো। যাই হোক, এক্স নর গেটে এখন আউটপুট ওয়ান হবে। কখন ইনপুট, মানে আউটপুট যখন ওয়ান হবে, যখন ইনপুট দুটি কি হবে। সো আউটপুট তুমি দেখো, এক্স নর গেটের ক্ষেত্রে আমরা ইনপুট যখন এ ও বি কি হবে, ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, সো এ এবং বি হলে আমাদের ইনপুট, আউটপুট ওয়ান হবে। আচ্ছা, 48 নম্বর, ওহমের সূত্রের স্বাধীন চলক কোনটি? ওহমের সূত্র আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর। সো ভি ইজ ইকুয়াল টু আই আর সূত্রে তোমরা কি দেখছো যে আর, এটা কিন্তু পদার্থের উপর নির্ভর করতেছে, মানে তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বা উপাদানের উপর নির্ভর করতেছে। বাট আই আর ভি, তড়িৎ প্রবাহ কিন্তু আমাদের যে ইয়াতে কি বলে, শ্রেণীতে আমাদের চেঞ্জ হয়, আবার মানে সমান্তরালে ঠিক থাকে। আবার সমান্তরালের ক্ষেত্রে বিভব পার্থক্য চেঞ্জ হয়, তড়িৎ আবার শ্রেণীতে বিভব পার্থক্য সেম থাকে। বলতে চাইতেছে শ্রেণীতে বিভব পার্থক্য সেম, সমান্তরালে বিভব পার্থক্য ভিন্ন। শ্রেণীতে তড়িৎ প্রবাহ ভিন্ন, সমান্তরালে তড়িৎ প্রবাহ সেম। ওকে, সো তার মানে ভি আর আই আমাদের এখানে ফ্লেকচার করতেছে। তার মানে এখানে আপেক্ষিক রোধ বা আর হচ্ছে আমাদের কি এখানে শুধুমাত্র ওহমের স্বাধীন চলক। ওকে, সো এটা একটু দেখে নিবা। ওকে, সো আমরা এই যে সূত্রের মধ্যে আমরা তো রোধকে পাচ্ছি, ওহমের সূত্রের যে সাধারণ সূত্র, এটা একটু তোমরা দেখে নিবে অ্যান্সার কি হয়, এখানে হয়তো বা কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, 49, ওয়ান পিকো ফ্যারাডে। ওয়ান পিকো ফ্যারাডে হচ্ছে আমাদের, ওয়ান পিকো ফ্যারাডে বলতে আমাদের 10 ইনভার্স 12 ফ্যারাডে বোঝায়। আমরা, বলতো ভাইয়া ওয়ান মাইক্রো ফ্যারাডে কি বোঝায়? ওকে, এটা একটু তোমরা বলবা। যাই হোক, ওয়ান পিকো ফ্যারাডে হচ্ছে 10 ইনভার্স 12 ফ্যারাডে। 50 নম্বর, টর্কের মাত্রা কোনটি? ওকে, সো টর্কের মাত্রা হচ্ছে, প্রথম কথা হচ্ছে টর্ক কাকে বলে, টর্ক মানে টর্কে কি দ্বারা প্রকাশ করে, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। এই সূত্র দ্বারা আমরা টর্কে লিখতে পারি। আর মানে কি, মানে দূরত্ব, দূরত্ব মানে কি আর হচ্ছে আমাদের এল, এফ কত হবে, এম এল টি ইনভার্স 2। এটাকে যদি আমরা জাস্ট গুণ করি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, তাহলে টর্কের মাত্রা কত আসবে আমাদের, বি নাম্বার। সো এইভাবে আমরা মাত্রাগুলো সাধারণত বের করতে পারি। এভাবে অন্যান্য মাত্রাগুলোও আসতে পারে, তোমরা জাস্ট কি করবা, সূত্র বসাবো, দেন মাত্রাটা বের করে ফেলবা। ওকে, সো এই ছিল আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির ফিজিক্স কোশ্চেন সমূহ সলভ। আমি ট্রাই করছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানোর এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেগুলা বলার, এবং কিগুলা কোনগুলা পড়া লাগবে সেগুলো একটু বলে দেওয়ার। সো ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাতে পারো, অ্যান্ড হোপফুলি খুব ভালো একটা পরীক্ষা দিবে। অ্যান্ড টাটা।